দর্শক শুভ সকাল, ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মেরিল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠান। আজকের দিনটা আশা করছি সবার খুব ভালো কাটছে এবং ঈদের সময়টা খুব ভালো কাটছে। সেই সাথে ঈদের সময়টা আরও ভালো কাটাবো, কারণ আমরা রাঙা সকাল পরিবার হাজির হয়ে গেছি বিশেষ আয়োজন নিয়ে। বিশেষ অতিথি থাকছে আমাদের সঙ্গে, কে থাকছে সেটা রুম্মান জানাবে। আমরা থাকছি আপনাদের সঙ্গে, আছি আমি লাবণ্য এবং রুম্মান রয়েছে আপনাদের সঙ্গে। প্রিয় দর্শক, ঈদ মোবারক। এই ঈদের দিনগুলোতে দুঃখ, হতাশা সব কিছুকে ছুটি দিয়ে আমরা রঙে রঙে রঙিন দিন কাটাচ্ছি। নিশ্চয় আপনারাও যে যেখানে আছেন ভালো আছেন। লাবণ্য, ঈদ মোবারক। ঈদ মোবারক। বাহ, তোমার পাঞ্জাবিটা তো বেশ সুন্দর, আমার সাথে ম্যাচিংও করেছো একটু একটু। থ্যাংক ইউ। আমাকে কেমন লাগছে সেটা বলো। মায়া মায়া তোমার হাসি, কথা যেন মধুর বাসি, আমি পাই না খুঁজে তোমার তুলনা। ওরে বাবা, এত প্রশংসা করছো, ভুল করে বলে ফেলছো নাকি আজকে? কেউ ভুল করে, কেউ ভুলে পড়ে, আমার হয়েছে কোনটা জানে না এই মনটা। আচ্ছা রুম্মান, কি হয়েছে তোমার বলো। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। বাদ দাও, তুমি বলো, তুমি কেমন আছো? তোমার দিন কেমন কাটছে? আমি ভালো আছি, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে। মনে হচ্ছে কোথা থেকে ঘুরে আসি। তাই? কোথায়? মন চায় যেখানে চোখ যায় সেখানে যাবো হারিয়ে। বাহ, তোমাকে হারাতে দিব না, কারণ এই কথাটা তো এমনি এমনি বললে হবে না, তো গানের শিল্পী সুরে সুরে বলতে হবে। আচ্ছা, আমার যে কোনো প্রিয় গান, তোমার প্রিয় গান আজকে শুনে ভালো। চল একটা প্রিয় গান, সবার প্রিয় গান শোনাই। গা গা পারে রে সানি সা 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 গা মা গা, গা গা পারে রে সানি সা 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 গা মা গা। আমার মাঝে নেই এখন আমি, স্বপ্নের সিঁড়ি বে স্বর্গে নামি, যেন অন্য রকম এক ভালোবাসাতে ডুবে আছি তুমি কাছে আসাতে। মন যেন উদাস কবি, ভালো লাগে রাত, ভালো লাগে চাঁদ, ভালো লাগে রে সবই, ওই 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 ওই, ভালো লাগে ফুল কিছু কিছু ফুল, ভালো লাগে রে সবই। আর ভালো লাগে তোমার গান। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এসো এবার রাঙা সকালের আজকের গল্পে হারাই। চলো। দর্শক বুঝতেই পেরেছেন নিশ্চয়, আমাদের কথার মাঝে বিভিন্ন জনপ্রিয় গানের যে বাণীগুলো চলে এসেছে, তার স্রষ্টা 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী কিংবদন্তি গীতিকবি, যাকে সবাই বলেন কবিদের বকুল, তিনি আমাদের গর্ব, কবির বকুল। আজ তার জীবন গল্পে আমরা আলো ফেলবো। চলো। শুভ সকাল, ঈদ মোবারক। আমি তো আসলে হঠাৎ করে আমার মনে হলো যে প্রোগ্রামটা কি আমাকে নিয়ে নাকি না একটা গানের অনুষ্ঠান। হ্যাঁ, তো ভালোই লাগছিল, কিন্তু একটু পরে টের পেলাম যে প্রত্যেকটা কথাই আসছে আমার বিভিন্ন গানের কিছু লাইন দিয়ে আর কি। সেই জন্য একটু বিস্মিত হয়েছি, ভালোও লেগেছে। অনেক কালজয়ী গান। তো প্রকৃতির কি অদ্ভুত সংযোগ দেখেছেন? মানে আপনি প্রথম যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন, আমি সার্টিফিকেটে দেখেছি যে 27 চৈত্র এবং 10 এপ্রিল সেই সার্টিফিকেটটা আপনি পেয়েছিলেন, এবং আজকেও চৈত্র মাস, এপ্রিল মাস, কাকতালীয় বটে একদম। আজকে রোম্মান কিন্তু বেশ ইমোশনাল, ওর গুরু আপনি। আমরা আজকে ইন্টারভিউ করব এবং ও আপনার ইন্টারভিউ করবে, সবকিছু মিলে আসলে এটা মনে হয় ওর স্বপ্ন ছিল, তাই না? কিন্তু আমি তো ইন্টারভিউ দিতে আসিনি, আমি আসলে আড্ডা দিতে এসেছি। কিন্তু রুম্মান আমার ইন্টারভিউ নেবে এটা হয় না, ওর সঙ্গে আমার আড্ডা হয়। আমরা সবাই আজকে আড্ডা দিব, একদমই তাই। আড্ডা হলে ভালো হয় আর কি। একদম। ইন্টারভিউ শুনলে কেমন যেন লাগে, মনে হয় যে একটা কি যেন একটা ভারী কি একটা বড় ব্যাপার হয়ে গেছে বোধহয়, এরকম মনে হয়। কিন্তু আমরা প্রতীক্ষা করেছি আজকে, আসলে যতক্ষণ সময় পাবো ততক্ষণ আপনাকে আবিষ্কার করতে থাকবো। অনেক কিছু জানি, কিন্তু অনেক কিছু অজানাও রয়েছে, যেটা মনে হয় যে আজকের এই গল্পে, এই আড্ডায় তুলে আনতে পারবো। দেখা যায়। অবশ্য। তবে একটা কথা দর্শকরা হয়তো জানেন না, যে আমি আজকে এখানে যে বসে আছি, রাঙা সকাল করছি, এক যুগ আগে আপনি প্রথম ভেবেছিলেন যে আমি এই আসনে বসতে পারি, সেজন্য আজকে একটা যেহেতু সুযোগ পেয়েছি, আমি কৃতজ্ঞতা জানাই আপনার। কিন্তু এই ফাঁকে বলিনি যে আমি যখন রুম্মানকে বললাম যে রুম্মান তুমি করবে, ও আমার সঙ্গে রীতিমতো রাগ হয়ে গেল। আচ্ছা। এবং
ও কোনোভাবেই এটাতে রাজি না, কারণ ভোরে আসতে হবে, তখন তো ভোরে আসতে হতো জি। এবং ভোরে এসে এটা করতে হবে, কোনোভাবেই এটা নেয়নি এবং খুবই আমার উপর এত রাগ হয়ে গেল যে অফিসে রাঙা সকাল করেই সে বাসায় চলে যেত, অফিস তো ঠিকমতো করেনি। তো আমি তো সবসময় ওকে এই ছাড়গুলো দিয়েছি। তো আমার আজকে এখানে বসে এখন মনে হলো যে আমার সিদ্ধান্তটা সঠিক ছিল এবং আমি যে কি বলে এটাকে, যে আমার দৈব দৃষ্টিতে আমি দেখতে পেয়েছিলাম যে এই হট সিটে রুম্মান কতটা পারফেক্ট। সেটা শুধু আমার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে আপনি দেখেছিলেন সেই গল্পগুলো। আজকে যেটা বলছিল লাবণ্য যে কবির বকুল কেন দা কবির বকুল, সেটা আজকে আমরা জানবো। তো আপনি গীতিকবি হিসেবে আমাদের সাথে পরিচিত 33 বছর ধরে, যদি আমি 1988 সাল থেকে কাউন্ট করি, তো এই বেশি বোধহয় 37 বছর হবে, অবশ্যই 37 বছর ধরে। তো এই 37 বছরে তো অনেকে এসেছে, আপনার আগের প্রজন্ম ছিল, আপনার সমসাময়িক ছিল, পরেও ছিল, কিন্তু আপনি যে সেই 90-এর দশকের শুরু থেকেই হিট গান দিয়ে গেছেন এবং এখনো 2025 সালে এসেও আপনি হিট গান দিয়ে যাচ্ছেন, এর সিক্রেটটা কি, আসলে রহস্যটা কি? এটা কোনো রহস্য নয় আসলে। ভালো কাজ করলে সেটার ভালো ফল পাওয়া যায়। আর আমি অবশ্য সবসময় বলি যে এটা আসলে আমার একার কৃতিত্ব না। আমি হয়তো গানটা লিখেছি বটে, কিন্তু সেটার যদি ভালো সুর না হতো, ভালো শিল্পী সেটা যদি সুন্দর গায়কী দিয়ে গানটা যদি ভালো করে না গাইতো, তাহলে কিন্তু দর্শকপ্রিয় শ্রোতাপ্রিয় হতো না। তো এই জন্য আমি আমার নিজকে আমি এই ব্যাপারে কৃতিত্ব দেই না, আমি বলি এটা একটা সম্মিলিত প্রয়াস। তবে সবাই আপনাকে কবির বকুল নামে চিনলো, আমি কিন্তু জানি আপনি আমার মতো মিস্টার খান, নুরুল কবির খান। নুরুল কবির খান, কথা সত্যি। কিন্তু নাম বদলে গেল কি করে? না, আমি আসলে আমার ফ্যামিলি টাইটেল নুরুল আর লাস্টে খান। আচ্ছা। তো আমার নাম মোহাম্মদ নুরুল কবির খান এবং সার্টিফিকেট নেম এখনো আছে। তাই তো আমি যখন মফস্বলে ছিলাম, চাঁদপুরে আমার বাড়ি, তো তখন আমি যখন কবিতা লিখতাম তো তখন আমি নুরুল কবির বকুল দিয়ে লিখতাম। খানটা আমি ফেলে দিয়েছি, নুরুল কবির খান বকুল বড় হয়ে যাওয়া, তো প্রথম খানটা আমি ফেলে দিয়েছি। আর খানটা কেন যেন আমার কাছে ভালো লাগতো না, আমার ফ্যামিলি টাইটেল। তো আমি ওই নুরুল কবির বকুল দিয়ে আমার লেখালেখি শুরু। তারপর আমি যখন প্রথম গান দিলাম শিল্পী তপন চৌধুরীকে 87-এর শেষের দিকে, তো 88-এ সেই গান 13টা গান দিয়েছিলাম তপন চৌধুরীকে। তো সোলসে তিনি ছিলেন তখন আমি তার সঙ্গে আমার খুব ভালো সখ্য ছিল এবং আমি ভক্ত ছিলাম, এখনো ভক্ত ভীষণ। সেটি তো আসলে সেই গল্পগুলো আমরা ধারাবাহিকভাবে শুনবো, কারণ আপনি তো এমনি গান দেননি, তার আগে গীতিকার হয়ে ওঠার গল্প আছে, কবিতা লিখতেন, ছোটবেলা ছিল, চাঁদপুরের কথা আছে, সেগুলো শুনবো। তবে নুরুল কবির খান কিভাবে কবির বকুল হয়ে উঠলেন, ওইটাই বলছিলাম, সেই গল্পগুলো আমরা অনুষ্ঠানের রীতি অনুযায়ী একটু দর্শকদের জানিয়ে আসি, তারপর আবার গল্প। দর্শক, আমাদের আজকের অতিথি কবির বকুল পড়েছেন ভাষাতত্ত্বে। 21 ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই 21 সংখ্যার সঙ্গেও কিন্তু তার অদ্ভুত সংযোগ রয়েছে। 21 নভেম্বর তার জন্মদিন, 21 জুলাই তিনি প্রথমবার বাবা হয়েছেন, এমনকি 1995 সালের 21 জুলাই গীতিকার হিসেবে তার অভিষেক সিনেমা অগ্নিসন্তান মুক্তি পেয়েছিল। বেতার, আধুনিক গানের অ্যালবাম, ব্যান্ডের গান, টেলিভিশনের রিয়ালিটি শো, নাটক, চলচ্চিত্র, প্রতিটি মাধ্যমে গীতিকবি হিসেবে তিনি সফল। দ্রুততম সময়ে গান লেখার, এমনকি সুরের উপর শব্দের মালা গাঁথবার অদ্ভুত ক্ষমতা রয়েছে তার, যে কারণে এক জীবনে প্রায় 5,000-এরও বেশি গান লিখেছেন তিনি। এর মধ্যে রয়েছে 800-র বেশি চলচ্চিত্রে, 3,000-এরও বেশি গান। সেই সাথে পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননা, 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ইউটিউবে সিনেমার গানের রেকর্ড ভিউ হওয়া প্রথম 6টি গানের মধ্যে তার লেখা বধূবেশে কন্যা, দিল দিল, তুই কি আমার হবিরে রয়েছে। চলচ্চিত্রে তার অন্যান্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে, যায় দিন যায় একাকী, আমার মাঝে নেই এখন আমি নিঃস্ব হয়ে যাব, আসবার কালে আসলাম একা, একটা চাঁদ ছাড়া রাত, আধার কালো ইত্যাদি। ব্যান্ডে তার জনপ্রিয় গান কেনই নিঃসঙ্গতা, ব্যস্ততা আমাকে দেয় না অবসর, চন্দ্রিমা রাত্রিতে, কিংসুক সৌরভে, কালো মায়া কালো বইয়া। আধুনিক গানে তার লেখা পৃথিবীর মতো হৃদয়টাকে, জল পরে পাতা নড়ে, বাজারে বাজে ঢোল আর ঢাক, সর্বশেষ রঙে রঙে রঙিন হব, আমরা সব সময় মনে রাখব। শ্রদ্ধেয় কবির বকুল অবশ্য শুধু গীতিকারই নন, তিনি একজন কবি, নাট্যকার, সুরকার, সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিল্পী, সাংবাদিক, সংগঠক, উপস্থাপক, একসময় জাতীয় পর্যায়ে বাস্কেটবল খেলোয়াড়, সেই সাথে
অভিনয় করেছেন। দীর্ঘ চাকরি জীবনে দৈনিক ভোরের কাগজ, দৈনিক প্রথম আলো এবং হেড অফ ইভেন্টস অ্যান্ড প্ল্যানিং হিসেবে আমাদের মাছরাঙা টেলিভিশনও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। দর্শক চলুন মন বাড়িয়ে তার জীবনের গল্পে আবার হারিয়ে যায়। ছোট্ট করে জানালাম, ছোট্টটাই আমার কাছে কি বিশাল, মানে এত কিছু করে ফেলেছি বা হয়ে গেছে, এটা আমার কাছে নিজের কাছে বিস্ময় মনে হয়। আরো অনেক কিছু আছে। নাম নিয়ে কথা হচ্ছিল, আপনার 7 ভাই 2 বোন, এবং তাদের নামেও কিন্তু প্রকৃতির একটা ছোঁয়া আছে এবং খুব সুন্দর সুন্দর নাম, যেমন মুরাদ, মুকুল, বকুল, পলাশ, বিলাস, আকাশ, বেবি, বেলি, হাসান একটা আছে, হাসান, সব শেষ ভাই। এই নামগুলো কে রেখেছিলেন? সবগুলো আমার মনে হয় যে আমি অবশ্য ওইভাবে ঘাটিনি, তবে আব্বা আম্মা দুজনেই রেখেছেন। কোনটা আব্বা রেখেছেন কোনটা আম্মা রেখেছেন অবশ্য এইভাবে স্পেসিফিক আমি বলতে পারবো না। আচ্ছা, এমনি ভাই বোনদের মধ্যে কার সঙ্গে আপনার খুব ভালো কেমিস্ট্রি রয়েছে, এখনো খুব ভালো যোগাযোগ থাকছে? না, আমার সব ভাই বোনদের সঙ্গে আমার ভালো কেমিস্ট্রি। তো কারণ আমরা ফ্যামিলিটাই একদম ভাই বোনদের যে বন্ডিংসটা আছে এটা অসাধারণ। আচ্ছা, বিশেষ করে আমার সবচেয়ে বড় বোন, আমার সবচেয়ে বড় ভাই, বাবা মা চলে গেছেন কিন্তু বড় ভাই আমাদের কাছে বাবা মায়ের মতো এখন, বা আমার বড় বোন। এইটা সব ভাই বোনদের মধ্যেই বন্ধনটা চমৎকার, এবং আমি সবসময় মনে প্রাণে করি যে আমাদের এই বন্ধনটা এরকম সারা জীবন একই রকম থাকবে। চমৎকার। তো 21 নভেম্বর 1966 সালে, যদি আমি ভুল না করি, আপনার জন্ম চাঁদপুরে। তো আগামী বছর সেই হিসেবে আপনি বালাই ষাটে পড়বেন আর কি। পড়বো। তো আপনার ছোটবেলাকে যদি 5টি শব্দে বিশ্লেষণ করতে বলি, কি কি বলবেন? দুরন্ত, চঞ্চল, অস্থির, সৃজনশীল কাজের পেছনে ছুটে বেড়ানো, আর নিজের ভেতরে কি আছে সেটা আবিষ্কার করা। যে আমি তো ছড়া কবিতা লিখেছি, তারপরে গান গাওয়ার চেষ্টা করেছি, ওস্তাদের কাছে হাতে খড়ি নিয়েছি, তারপরে 1 বছরের মধ্যে স্টেজে উঠে গিয়েছি, হারমোনিয়াম বাজিয়ে নিজেই গান গেয়ে ফেলেছি, তারপরে গান লেখার চেষ্টা করেছি, সেই গান নিজেই সুর করে স্টেজে গিয়েছি মফস্বলে, সবগুলো মফস্বলে। একটু অভিনয় করার চেষ্টা করেছি, আমার মফস্বলে আমার নাট্য সংগঠন আছে, অনন্যা নাট্যগোষ্ঠী। তারপর আমি পাশাপাশি সাময়িক আবৃত্তি গোষ্ঠী একটা ছিল, সেখানে নিজের কবিতায় আবৃত্তি করতাম, পাশাপাশি আমি বাস্কেটবল খেলতাম। তো মফস্বলে থাকলে যা হয় যে সমস্ত বহুমুখী প্রতিভার ব্যাপার ঘটে, সেগুলো আসলে সবগুলোই ছিল যে আমার বিচরণ ছিল, কিন্তু কোথায় গিয়ে পৌঁছবো সেটা কিন্তু কখনো আমি চিন্তা করিনি যে এবার বা এই যে গীতিকবি হয়ে যাব, এটা আমার ধারণার অতীত ছিল। আপনার বাবার প্রসঙ্গে শুনতে চাই। শ্রদ্ধেয় মোহাম্মদ আলী, তিনি প্রয়াত হয়েছেন 9 জুন 2017 সালে, এবং যদি ভুল না করে থাকি তিনি পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। আপনারা সেই চাকরির সূত্রেই আসলে চাঁদপুর থেকে কুষ্টিয়াতে চলে গিয়েছিলেন 71 সালে। 70 সালে আব্বা গিয়েছিলেন। আমরা ওই আব্বা বদলি হওয়ার 6 মাস পরে আমরাও যাই পুরো ফ্যামিলি, এবং সেখানে গিয়ে আটকা পড়ে যায় আর কি। আচ্ছা, যুদ্ধ শুরু হয়ে যায়। আমার বয়স তখন 5। একটু বাবাকে নিয়ে একটু শুনতে চাই। আমার বাবাও কিন্তু তরুণ বয়সে যদ্দূর শুনেছি যে আব্বাও চাকরির পাশাপাশি নাটকও করতেন। হ্যাঁ, তো আব্বার এই বিরল প্রতিভাটা আমরা পরে শুনেছি আর কি। আর আমাদের বাসায় একটা ছিল, আব্বা খুব বই পড়তেন, বাসা আলমারি ভর্তি বই ছিল। যদিও স্বাধীনতা যুদ্ধের সময় আমরা যখন কুষ্টিয়াতে আটকা পড়ে যাই, তখন চাঁদপুরে আমাদের বাড়িতে পুরো বাড়ি লুট হয়ে যায় আর কি। আচ্ছা। এবং ওই এলাকার মানুষই লুট করেছিলেন। তো যুদ্ধের পর যখন আমরা ফিরে যাই, এবং তার কিছুদিন পর বিভিন্ন পাড়া প্রতিবেশীদের বাসায় ওই আপা হয়তো বই নিয়ে আসলো, দেখলো যে ওই বইটার মধ্যে আব্বার সিগনেচার আর কি। তো আব্বাও খুব বই পড়তেন এবং সংস্কৃতি মনা ছিলেন কিছুটা, কিন্তু পরবর্তীতে চাকরি সূত্রে হোক, ব্যস্ততার কারণে হোক, আর ওইদিকে হয়নি। তো আমরা যখন, আমার বোন, আমরা যখন ছোটবেলা থেকে আমি চাঁদেরহাট, খেলাঘর, কচিকাঁচা করেছি, তো ওইসব ব্যাপারে কখনো মানে কোনো বিধিনিষেধ ছিল না বাসায়। আমরা সাংস্কৃতিক পরিবারই বলবো আর কি, এবং সেভাবে বেড়ে ওঠা। তো আব্বার আমরা সব দিকে, আমি যখন
84 সালে আমি বললাম যে আমি একটা কবিতার বই বের করব। এখন বই বের করতে তো টাকা লাগবে। টাকা লাগবে। তো আমি আব্বাকে বললাম, আব্বা আমাকে টাকা দিলেন। সেটা কি আমি বিদ্রোহী কবিতার বই? সেটা প্রথম বই, আমি বিদ্রোহী। আচ্ছা। এবং এরপরে বেরিয়েছিল চিৎকার প্রথম বেরিয়েছে। এক দেড় বছর পর বেরিয়েছিল চিৎকার। তো এইভাবেই আসলে তো সব কাজেই তিনি অনুপ্রেরণা দিয়েছেন। আব্বার অনুপ্রেরণা পেয়েছি, আমার ভাই বোনদেরও অনুপ্রেরণা পেয়েছি যথেষ্ট। একটু মায়ের আমার সম্পর্কে- আম্মাও খুব সংস্কৃতি মনা ছিলেন। শ্রদ্ধেয় নাজমা আক্তার, জি। তো আম্মা তো সব সময়, আম্মা তো আমার মৃত্যুর আগ পর্যন্ত আম্মার যে ইন্সপিরেশন আমি পেয়েছি, এটা আমি বলবো যে মা হিসেবে উনি আমাকে, আমি চাঁদপুর গেলেই আম্মা কবির বকুল বকুল, আমি দেখেছি। এই মধুর ডাকটা আমি আসলে মানে মিস করি খুব। তিনি চলে গিয়েছেন 4 জুন 2022। তো মায়ের কোন কথাটি আপনি সব সময় মানে এখনো মেনে চলেন? আম্মা বলতেন যে তুই অনেক বড় হবি, অনেক দূরে যাবি, হ্যাঁ, এবং বলছে তোকে নিয়ে আমরা গর্ব করি, হ্যাঁ, বা সবাইকে বলি আমি কবির বকুলের মা। মানে তো উনি এমনভাবে বলতেন কথাগুলো যে আমার সবসময় আম্মার ওই কথাগুলো আমার কানের মধ্যে এখনো বাজে, এবং আমি প্রতি মুহূর্তেই আম্মাকে খুব মিস করি। দুবার মার খেয়েছেন মায়ের হাতে ছোটবেলায়। সেটা আমি জানি, একটা ধূমপান কাণ্ড, আরেকবার হচ্ছে গিয়ে 18 টাকা চুরির জন্য। একদম এগুলো, এই সব গল্পগুলো ছোটবেলায় তো ওই যে বললাম দুরন্ত চঞ্চল একটু ছিলাম আমি। তো সেই বয়সে তো কত কিছুই ভুলচুক হয়ে যায়, সেগুলো শুধরে দেন তো বাবা মারাই। এবং সেই শাসনটা পেয়েছিলাম বলেই হয়তোবা এখন পর্যন্ত ঠিক আছি। এবং আমাদের পুরো ফ্যামিলি 7 ভাই 2 বোন, আমাদের ফ্যামিলির কেউ ধূমপান করে না বা মদ পান করে না, কোনো কিছুই নাই। তো সেটা তো ফ্যামিলির দেখা যায় অনেক ভাই বোন হলে একজন না একজন কেউ একটু ডিরেল হয়ে যায়, একটু ভুল পথে যায়। তো সেই দিক থেকে আমরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এবং সেটা আমার মা বাবার শিষ্টাচার, সেই আমরা ইয়েটা পেয়েছি। তো মারটা খেয়েছিলেন কেন সেটা বলেন। মারটা খেয়েছিলাম সেটা হলো যে ছোটবেলায় ওই আমি তখন ক্লাস 8-এ পড়ি সম্ভবত। তো আমাদের বন্ধু বান্ধব আমরা যারা ছিলাম, তো একসঙ্গে নদীতে গিয়েছি সাঁতার কাটতে। তো এক বন্ধু একটা সিগারেট নিয়ে এসেছিল। তো এসে তারপরে সিগারেটটা সে ধরালো, তারপরে সব বন্ধু সবাই মিলে একটা করে টান দিলাম এরকম। তো আমার তো ওই যে সিগারেট টান দিয়েছি, তো ওইটা তো মাথার মধ্যে রয়ে গেছে। পরে আমার বড় ভাইয়ার বন্ধু একজন আসছিল বাসায়, ওনার সিগারেট প্যাকেট থেকে আমি একটা সিগারেট চুরি করে রেখে দিয়েছি। তারপর একদিন আমাদের তখন বলে যে আমাদের 2টা বাড়ি একটা কাচারি ঘরের মতো ছিল যেখানে আমরা পড়াশোনা করতাম। আচ্ছা। তো আমি ওই দুপুরবেলা কেউ নেই, আমি দরজা মেরে একদম সিগারেট ধরিয়ে টানছি, হঠাৎ করে দরজার মধ্যে দুম দুম দুম, দরজার মধ্যে আওয়াজ, শব্দ আর কি। তো আমি তাড়াতাড়ি সিগারেটটা খাটের নিচে ফেলে দরজাটা খুললাম, আর পুরো ঘর তো ধোঁয়ায় হয়ে আছে। আম্মা ঢুকে বলে তুই সিগারেট খাইছিস, থাম করে নাকের মধ্যে এক ঘুষি, হ্যাঁ, নাক ফাটিয়ে দিল একদম। তো ওই ঘুষিতেই কিন্তু আমার সিগারেটের মৃত্যু হয়ে গিয়েছে। পুরো সিনেমার গল্প। আপনারাও কেউ সিগারেট ধূমপান করবেন না, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর সে চর্যবৃত্তি সেটা হলো যে আমাদের গৃহশিক্ষক ছিলেন একজন, মোকলেস স্যার, লজিং টিচার মাস্টার। তো তিনি, আমি একদিন হঠাৎ করে তার পকেটে শার্টটা ঝুলানো ছিল, তো শার্টের পকেটে দেখলাম, ছোটবেলায় আব্বার পকেট থেকে চুরি করতাম অবশ্য, 1 টাকা পেলে তো অনেক কিছু হয়ে যেত। মোটামুটি আমরা অনেকেই হয়তো করতাম। হ্যাঁ, এটা কম বেশি সবাই করেছে। হ্যাঁ, তুমি বাদ। তো আমি স্যারের পকেট দেখলাম যে 18 টাকা, পরে বের করে দেখি যে 18 টাকা। আমি 18 টাকা নিয়ে বের হয়ে গেছি। এবং সারাদিন কাটিয়ে সন্ধ্যাবেলা ফিরেছি। তো সারাদিনে আমার 4 টাকা বোধহয় খরচ করতে পেরেছি, মানে 18 টাকার মধ্যে 4 টাকা বা 3 টাকা এরকম খরচ হয়েছে, বাকিটা খরচ করতে পারিনি। আইসক্রিম, তারপরে বাটার লোফ, এইসব জিনিস, এগুলোই খাওয়া আর কি। হ্যাঁ, তো ফিরেছি, বাসায় ফিরেই দেখি যে চেয়ারের মধ্যে মোকলেস স্যার মুখ কালো করে বসে আছেন। তারপরে আমি ঢোকা মাত্রই আম্মা আমাকে দেখেই বেরিয়ে আসছেন, এই তুই এদিকে, তুই তোর স্যারের টাকা তুই চুরি করেছিস।
তারপরে আমি তো কাচুমাচু করছি, তারপরে আম্মা আমাকে আবার আরেক ঘুষি মারলেন আর কি, হ্যাঁ। এবং আমি স্বীকারও করলাম, বাকি টাকাটাও ফেরত দিলাম। তো সেটা আমার খুবই ছোটবেলায় তো আসলে অত কিছু তো মাথায় থাকে না, কিন্তু আমার মনে হয়েছে যে এই বড়বেলায় এসে এই এখনো অকপটে স্বীকার করছি যে এটা আমার খুব ভুল হয়েছে, অন্যায় হয়েছে এবং আমি একটি অপরাধ করেছি। এটা শাস্তির মানে শাস্তির কি বলবো, শাস্তির ঊর্ধ্বে অপরাধ করেছিলেন। তবে সেই দুটি খুশি কিন্তু আপনার জীবনের স্কেচ তৈরি করে দিয়েছিল, আপনি আর কোনো অন্যায়ের পথে পা বাড়াননি। আশা রাখি এখন পর্যন্ত হয়নি আমার। জি, আমরা একটু আপনার আরেকটি পরিচয় যেটা আমি দর্শকদের জানাচ্ছিলাম, অনেকেই জানে না যে আপনি বাস্কেটবল খেলা তো ন্যাশনাল লেভেলে খেলেছেন, তো খেলোয়াড় জীবনকে ছুটি দিয়েছিলেন কেন? আমি ওই যে বললাম মফস্বলে তো সবই করতাম, এবং আমি কিন্তু সব পাশাপাশি সবই করেছি। যে এই যে খেলাধুলা করেছি এবং শুধু বাস্কেটবলই খেলতাম, ক্রিকেট খেলেছি, কিন্তু বাস্কেটবলটাই আমাদের ফ্যামিলি ট্রেডিশন। আমার বড় ভাই খেলেছে, মেজো ভাই খেলেছে, আমি খেলেছি, আমার ছোট ভাই আকাশ ও তো এখনো ওখানে চাঁদপুরের পুরো তরুণদের ওই ট্রেনার। তো বাস্কেটবলে এবং চাঁদপুরের সুনাম ছিল যথেষ্ট সারা বাংলাদেশে। তো আমি ওই খেলতে খেলতে আমরা তারপরে চাঁদপুর থেকে টিম ঢাকায় এলো, আমরা ঢাকা খেলতে আসলাম, যে আমরা চিটাগংয়ে গেলাম খেলতে। তো সেইভাবে আমি নিয়মিত খেলতাম। তারপরে তো একসময় তো পড়াশোনার চাপে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন তো চাঁদপুর থেকেও সরে আসছি কিছুটা। সে সময় কি আপনি ছাত্র রাজনীতিও করতেন? হ্যাঁ, রাজনীতি করেছি। আচ্ছা, তো সেখানেও থিতু হলেন না কেন? না, রাজনীতি আসলে করেছি, ওই সবাই যেত আমিও যেতাম, ওইরকম একটা ছিল। কিন্তু লিডার হয়ে যাওয়া, নেতৃত্ব দেয়া বা পোস্ট হোল্ড করা, ওগুলো অবশ্য আমার হয়নি। মানে ছাত্র রাজনীতি সবাই তো একটা মতাদর্শ থাকে, হ্যাঁ, তো সেটা ছিল। এমনিতে আপনার 1971-এর কথায় যদি একটু আসতে চাই, সেই সময়ের কথা, আপনার বয়স খুব অল্প ছিল আসলে, 4 বছর 4 মাস, 5 বছর। 66 সালের নভেম্বর যদি ধরি তাহলে 71 সালে আমি 5 বছরই ধরি এটাকে। আচ্ছা আচ্ছা। তো সেই সময়ের আসলে খুব বেশি মনে থাকবার কথা না, কিন্তু তারপরও কি কোনো স্মৃতি কি মনে পড়ে? না, আমার মনে আছে অনেক স্মৃতি। যেমন আমরা সি টাইপ বিল্ডিং এ থাকতাম ওয়াক্কা কলোনিতে, নিচ তলায়। বাসার সামনেই একটা রাস্তা ছিল। তো আমাদের বাসায় প্রতিদিন দুধ দিয়ে যেতেন একজন, নামটা আমার এখন মনে পড়ছে না, খুব নিরীহ টাইপের লোক ছিলেন। তো প্রতিদিন সকালে তিনি দুধ দিয়ে যেতেন। তো মাঝে মাঝে আমি ওই যে আমার জন্য চকলেট দিতেন আর কি। তো ওই সকালেও তিনি কিন্তু দুধ দিয়ে গেছেন। তো তারপরে দুপুরবেলা হঠাৎ করে দেখলাম যে আমি একটু ঘুমিয়েছিলাম বোধহয়, তারপরে উঠে দেখলাম যে সব জানলা দিয়ে আমার আব্বা তো মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন, সেই জন্য আব্বা বাসায় থাকতেন না, লুকিয়ে থাকতেন, কারণ প্রায় আব্বাকে খুঁজতে এই আর্মি বা রাজাকার তারা আসতেন, বাসায় সার্চ করতেন। আব্বা তো পালিয়েছিলেন। তো ওই জন্য আমি হঠাৎ করে দেখলাম যে সবাই জানলার মধ্যে পর্দা সরিয়ে কি যেন দেখছেন। তো আমি পর্দা সরিয়ে দেখলাম যে ওই দুধওয়ালা যিনি দুধ দিয়ে গিয়েছেন, রাস্তার মধ্যে তাকে শুইয়ে, মানে তিনি শোয়ানো, তারপরে ওই পোড়া এসে দৌড়ে এসে তার গায়ের উপর লাফ দিয়ে পড়তো, তারপরে রাইফেলের বাট দিয়ে তাকে মারছে আর বলছে তোর ভাই কোথায়। মানে তার ভাই মুক্তিযুদ্ধ ছিলেন, তার কাছ থেকে ওই তথ্য নেওয়ার জন্য তার ভাই কোথায়, সে ও মা গো চিৎকার করছে, কিন্তু একবারও বলছে না তার ভাই কোথায়, এবং এমন টর্চার করলো। তারপরে তো আমরা সবাই কান্না করছিল, মানে ওই দৃশ্য দেখলে তো কান্না আসবেই। তো আমার ওই স্মৃতিটা খুব জ্বলজ্বলে। এবং 2 দিন পরে তার লাশ পাওয়া গেল একটা আখ খেতে তার লাশ পাওয়া গেল, মানে ওকে ওখান থেকে মেরেটে নিয়ে গিয়ে পরে ইয়েতে মেরে ফেলেছে আর কি। তো এই একটা স্মৃতি আমার খুব চোখে ভাসে। আর আমরা যখন আব্বা এই সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমাদেরকে স্টিমারে করে চাঁদপুরে পাঠিয়ে দিল পুরো ফ্যামিলিকে। আমরা যে স্টিমারে উঠেছিলাম, স্টিমারে পাকিস্তান আর্মি ছিল স্টিমারে। তো মুক্তিযোদ্ধারা অ্যাটাক করে ওই স্টিমার, প্রচুর গোলাগুলি, ওগুলো একটু মনে আছে আমার। এবং বিষয়টা এমন হলো যে শুধু প্রচুর বাঙালি ছিল দেখে, বাংলাদেশি যাত্রী বেশি, তো শুধু আর্মি কিছু, সেই জন্য
মানে ওদের গোলাগুলি হয়েছে কিছুক্ষণ, তারপরে ওরা স্টিমারটাকে আর অ্যাটাক করেনি ওরকম। আচ্ছা। মানে বড় ধরনের আমরা ক্ষতির সম্মুখীন হয়নি আমরা। তো ওইরকম স্মৃতি। আর স্বাধীনতা যুদ্ধ যখন দেশ স্বাধীন হলো, তখন আমি তো নানির বাড়িতে, আমরা ওই যে আব্বা পাঠিয়ে দিলেন আমাদেরকে, নানির বাড়িতে ছিলাম, এবং আমরা ওই সকালবেলা মিছিল করার সবাই, হ্যাঁ, জয় বাংলা, তারপরে ইয়ের কাগজের ফ্ল্যাগ করা হাতের মধ্যে, স্টিকের মধ্যে উঠান, তো আমরা মিছিল করেছি। তো আমি আমার ভাইদের সঙ্গে আমিও মিছিলে গেলাম। এখন বুঝতে পেরেছি যে আপনার দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে আপনি অনেক দেশের গান লিখেছেন, এবং বিভিন্ন সময় খেলার জন্য আপনি অনেক গান লিখেছেন, সেটি দেশকে প্রতিনিধিত্ব করেছে। এই গান লেখার প্রসঙ্গে আসতে চাই। তো ছোটবেলায় আপনি কবিতা লিখতেন, ছড়া লিখতেন, 84-87 সালে বই বেরিয়েছিল। কবিতা, ছড়া এগুলো লিখতে লিখতে গান লেখা স্বপ্ন কিভাবে দেখেছিলেন? আমি তো এমনি ওই ছড়া কবিতা লিখতাম, কিন্তু পাশাপাশি আমি গান করতাম। আমি বলেছি আমি ছোটবেলায় খেলাঘর করেছি, খেলাঘরে আমরা কোরাস গান গাইতাম। আচ্ছা। তো সেভাবে গানটার প্রতি একটা দুর্বলতা তৈরি হয়। তো আমি যখন অ্যালবামের গান বা ফিল্মের গানগুলো শুনতাম, এবং তপন চৌধুরী তো আমি খুবই ভক্ত ছিলাম। তো ছোটবেলায় ওই গান শুনতে শুনতেই এই কবিতা লেখার পাশাপাশি আমি গান লেখারও চেষ্টা করলাম। তো একটা দুইটা গান লিখলাম, লিখে আবার নিজেই সুর করলাম। মফস্বলে যেটা বললাম, যে আমি আগেও বলেছি, যে তখন বিভিন্ন, যেমন 21শে ফেব্রুয়ারি এলে 21শে ফেব্রুয়ারির উপর গান লিখলাম, লিখে সুর করে ওইটাই আমি গাইতাম শিল্পকলার প্রোগ্রামে, বা 26শে মার্চ, 16 ডিসেম্বর, পহেলা বৈশাখ, এইসব বিভিন্ন অকেশনে নিজেই লিখতাম, ওই গানটা নিজেই সুর করে গাইতাম। তো ওইভাবেই একটা অনুশীলন হয়ে যায়। পরবর্তীতে আমি কিছু গান লিখে তো আমি পরে তপন চৌধুরীকে দিই, তারপরে 13টি গান, সেখান থেকে 2টা গান আমার প্রথম প্রকাশ পায়। প্রথম গানটা করেছিলেন আয়ুব বাচ্চু, পরের গানটা করেছিলেন নাসিম আলী খান। তপন চৌধুরী কেন? এবং যেটি আপনি বলছিলেন যে খুব প্রিয় একজন শিল্পী আপনার, এবং আমি জানি যে আপনি চাঁদপুরে তো বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন, এবং ইকবাল সাংস্কৃতিক সংসদ, এরকম ইকবাল স্মৃতি সংসদের একটি অনুষ্ঠানে আপনি তপন চৌধুরীকে নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ। তো সেখান থেকেই কি সখ্য? হ্যাঁ, ওই তপনদার সঙ্গে আমি তো বললাম তার খুব ফ্যান ছিলাম। তো আমরা ইকবাল স্মৃতি সংসদ, আমার এক বন্ধু ছিল, ও মারা গিয়েছে, তো আমরা ইকবাল স্মৃতি সংসদ করেছিলাম। তো ফান্ড রেজিং এর জন্য তখন কিছু একটা করতে হয়, সেজন্য আমরা একটা প্রোগ্রামের আয়োজন করি। সেই প্রোগ্রামে ওই সময়ের হিট সিঙ্গার, এটা 87 হয়েছিল প্রোগ্রামটা, তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ এবং সামিনা চৌধুরী, তিনজন জনপ্রিয় শিল্পীকে আমরা চাঁদপুরে নিয়ে যাই। তো ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য ঢাকায় এসে তপনদার বাসা খুঁজে বের করি। রাজাবাজারে ছিলেন না, উনি রাজাবাজারে ছিলেন তখন। রাজাবাজারে বোনের বাসায় থাকতেন, মিতুদির বাসায়। তো সেখানেই গিয়ে তার সঙ্গে প্রথম আমার 2 দিন, আমরা একদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বসেছিলাম বাসায় কখন আসবে, কারণ তখন তো মোবাইল ফোন নেই। তারপরে সন্ধ্যাবেলা যখন বাসায় এলেন, তারপরে আমরা গেলাম, কথাটা বললাম, তপনদা খুব মাইডিয়ার, এবং আমার অল্প সময়ে তপনদাকে আমি কনভিন্স করলাম চাঁদপুরে যাওয়ার জন্য, যে রেমুনারেশন আমরা দিয়ে নিয়ে গেলাম। যাই হোক, তো ওই যাওয়ার সময় একসঙ্গে লঞ্চে গেলাম, আবার ফেরার সময় লঞ্চে ঢাকা পর্যন্ত এলাম। তো আসা যাওয়া আমাদের বাসায়ও উনি গেলেন। তো আমার সঙ্গে একটা চমৎকার সখ্য হয়। পরবর্তীতে আমি ঢাকায় এলে তপনদার বাসায় যেতাম। তো এরকম যাই। তারপরে একবার, উনি তখন কোথায় থাকতেন? উনি তখন উনি নয়াটলায় থাকতেন। মানে ওই রাজাবাজার থেকে ইন্দিরা রোড, ইন্দিরা রোডে ছিলেন, ওখান থেকে উনি রাজাবাজার নয়াটলা চলে আসেন। তো এই বাসায় আমি উনাকে একদিন এসে 13টা গান এক সকালে এসে দিই। তখন আমি কিছু গান লিখেছি, আপনি যদি দেখতেন, বলো ঠিক আছে দাও, আমি দেখব। উনি বিছানার নিচে রেখে দিলেন। তারপরে আমি 3 মাস পরে আবার এলাম, এসে তপনদাকে বললাম, তপনদা গানগুলো দেখেছিলেন? বললো যে হ্যাঁ, একটু ঠিকঠাক করতে হবে। তো উনি বাথরুমে গেছেন, আমি কি মনে করে বিছানা উল্টে যেখানে রেখেছিলেন দেখলাম যে ওখানে পড়ে আছে। তো আমার একটু মন খারাপ হলো যে গানগুলো উনি কিছু করেননি। তো আমি তারপরে চলে গেছি, আর খবর নেইনি। কিন্তু আমি এর 3 মাস পরেই খবর পেলাম যে আমার গান রেকর্ড হয়েছে। তারপরে তো কাল সারা রাত তোমারই কাকন যেন কানে কানে রিনিঝিনি বেজেছে, আমাকে ডেকে ডেকে রাত্রি নিশীথে ভালোবাসার আবিরে মেখেছে। এটা ছিল আমার প্রথম প্রকাশিত গান। তো এই গানটি ময়না অ্যালবামে স্থান পেয়েছিল, এবং 4 নম্বর গান ছিল আয়ুব বাচ্চুর।
অ্যালবাম, এবং আমি জেনেছি যে সেটি সে সময় 60,000-এর কপি বিক্রি হয়েছিল ওই অ্যালবাম। ময়না অ্যালবামটা সুপার হিট অ্যালবাম হয়েছিল বাচ্চু ভাইয়ের। তো সেই জনপ্রিয়তার স্বাদটা তখন কেমন অনুভব করেছিলেন যে একটি তখন তো ঠিক বুঝে উঠতে পারিনি, আমার গান প্রকাশ হয়েছে সেই আনন্দে আমি কিন্তু উচ্ছ্বসিত, এবং তপনদার প্রতি কৃতজ্ঞতায় মন ভরে গেল যে তপনদা আমার গানগুলো ঠিকই তার ব্যান্ড মেম্বারদের দিয়েছেন, এবং সেখান থেকেই আমার কবির বকুলের যাত্রা শুরু। তখন সেই অ্যালবামে আমি তখন গান দিয়েছিলাম, প্রত্যেকটা গানের নিচে ছিল নুরুল কবির বকুল। আমি অবশ্যই কবিতা লিখতাম, তো ওই নামে দিয়েছিলাম। কিন্তু অ্যালবাম বের হওয়ার পরে দেখলাম লেখা শুধু বকুল। তো যাক, এর প্রথমটা বেরিয়েছে, আমি তো খুবই উচ্ছ্বসিত। এর কিছুদিন পরে নাসিম আলী খানের অ্যালবাম 89-তে বের হলো, ওইটারও দেখলাম ফার্স্ট গানটাই আমার লেখা। আমি পথে যেতে যেতে খুঁজেছি তোমায়, পথে যেতে যেতে খুঁজেছি তোমায় আমি। তো আমি চিটাগংয়ে আমি গিয়েছি, আমার বড় বোনের বিয়ে হয়েছে, তো ওখানে ওই যে বহুভাতের পর আমি গেলাম। তো কোরবানি ঈদে অ্যালবাম বেরিয়েছে, তো আমি শুনেছি যে আমার নাসিম আলী খানের অ্যালবামও বেরিয়েছে, আমার গান আছে নাকি। তো আমি ওই নিউ মার্কেটে গিয়ে অ্যালবামটা খুঁজে বের করলাম, জাহেদ ইলেকট্রনিক্স থেকে বেরিয়েছিল। তা আমি খুঁজছি নিচ থেকে, কারণ আমার গান তো আমি নবীন গীতিক আছে, খুঁজতে খুঁজতে দেখি নাই তো একদম প্রথম গানই পথে যেতে যেতে আমার লেখা, এবং ওই গানটা খুব হিট হয়েছিল। আমার প্রশ্ন, আপনি তপন চৌধুরীকে 13টি গান দিয়েছিলেন এবং সেখান থেকে উনি এই দুটো গান অনেকদিন পরে দুটো গান সিলেক্ট করেছেন, তো সেটি তিনি না গিয়ে কেন আইয়ুব বাচ্চু এবং নাসিম আলী খানকে দিয়েছিলেন? তিনি আসলে চেয়েছিলেন যে আমার গানগুলো কেউ না কেউ করুক, ব্যান্ডের মেম্বারদের দেখিয়েছে। তখন এটা তো হয়তো সোলসেরই গান হতো, কিন্তু বাচ্চু ভাই যেহেতু তার অ্যালবাম করবেন, তিনি পছন্দ করে এই গানটা নিয়েছেন। নাসিম আলী খান তার পছন্দ করে ওই গানটা নিয়েছেন, আর বাকি গানগুলো কিন্তু নেই, মানে বাকি গানগুলো ভালো লাগেনি তাদের। তো ওই দুটা গান হয়েছে বলেই আজকে আমি কবির বকুল, আজকে এখানে বসে কথা বলছি, এবং এই সমস্ত কৃতিত্ব আমি মনে করি আমার ভিত্তিপ্রস্তর, যার হাতে তপন চৌধুরী। আমি ওনাকে খুব স্মরণ করছি, মনে করছি। আমাদের খুব প্রিয় শিল্পী সবার। একদমই তাই, এবং সেটাই একটু জানতে চাই, আপনি ব্যক্তি তপন চৌধুরীকে একদম কাছ থেকেই দেখেছেন, বেশ অনেকটা বছর তার সাথে থেকেছেন। আমি 1991 থেকে 1997 পর্যন্ত, আমি 97 7 জানুয়ারি পর্যন্ত, হ্যাঁ 8 জানুয়ারিতে আমি বাসা থেকে আসি, 7 জানুয়ারি পর্যন্ত আমি ছিলাম। মানে তপন দাস জন্মদিন ছিল 7 জানুয়ারি করে, তারপরে মানে তো সেটা একটা লম্বা সফর। একবার হলো কি, আমি তখন রামপুরা বড় ভাইয়ার বাসায় থাকি। তো এর আগে একটু বলিনি, আমি কিন্তু ঢাকায় যখন মাস্টার্স করি তখন আমি মালিবাগে একটা মেস ভাড়া বলে না করে থাকতাম। আমার সঙ্গে তখন ছিল তপন চৌধুরীর ছোট ভাই রূপম, ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে যায়, আমরা দুজনই একটা রুম নিয়ে থাকতাম। তো এটাই জন্য বললাম যে তপনদার সঙ্গে আমার সখ্য হওয়ার পর রূপমের সঙ্গে পরিচয়, রূপমের সঙ্গে আমার বন্ধুত্বই হয়ে যায়। ও আড়ংয়ে কাজ করতো তখন, তো তো আমি ওর সঙ্গে আমার খুব লম্বা স্মৃতি। তো যাই হোক, তারপরে আমি ব্যাক টু এই যে 91-তে আমি বড় ভাইয়ের বাসায় থাকি। তো একদিন তপনদা বাসায় এলেন, তিনি একটা পাবলিকা গাড়ি চালাতেন। এসে বললেন যে বকুল, মা তো একটু অসুস্থ, আমি 7 দিনের জন্য জাপান যাচ্ছি। তিনি সুবর্ণ মোস্তফা, হুমায়ুন ফরিদি, 3 জনের একটা ট্যুর ছিল। তো বললো যে আমি যাচ্ছি, তো মাকে তো দেখার কেউ নাই, মা একটু অসুস্থ, তুমি যদি এই 7 দিন একটু বাসায় থাকো। তা আমি তো এক পায়ে খাড়া, তপন চৌধুরীর বাসায় থাকবো। তা আমি চলে গেলাম, 7 দিন ছিলাম, এবং মাসিকে একটু সেবা যত্ন করেছি বোধহয়। তো মাসিও খুব ভালো, মানে সুস্থ হয়ে গেলেন। তপনদা ফিরে এলেন, আমি আবার বাসায় বড় ভাইয়ের বাসায় চলে গেলাম। তারপরে এর 2-3 দিন পরেই আমি তপনদা সন্ধ্যাবেলা তার পাবলিক গাড়ি নিয়ে চলে আসছেন। এসে দেখলেন যে আমি শুয়ে আছি, কারণ আমার প্রচন্ড জ্বর ছিল। তো একটা কম্বল মোড়ো দেওয়া ছিলাম। তিনি বলে যে এই মা তোমাকে যেতে বলছে, হ্যাঁ চলো। তো ওই অবস্থায় আমাকে কম্বল পেঁচিয়ে নিয়ে আসলেন। মাসি বললেন যে আমার বাসার তো বড় বাসা, খালি পড়ে আছে একটা রুম, তুই আমার এখানেই থাক, আমার ছেলের মতো থাকবি। তো সেই আমি ঢুকলাম, এবং 5 বছর আমার সৌভাগ্য হয়েছিল তপন চৌধুরীর পরিবারের সঙ্গে, এবং তাদের পুরো ফ্যামিলির সঙ্গেই আমাদের বন্ডিংস এখনও আছে। এখনও আমি এখন কানাডা থাকেন, আমি আমার যে লাস্ট ট্যুরে আমি আমাদের পুরো ফ্যামিলি আমরা কানাডা গেলাম, যে তপনদার সঙ্গে 2 দিন কাটিয়ে এলাম। তো একটা ফ্যামিলি রিলেশন হয়েছে। আর দিক দিয়ে তপন চৌধুরী, মানে জিন্দুপ্রভা দেবী, তার
মানে 6 নাম্বার ছেলে ছিলাম আমি আর কি। বললো কবি বকুল আমার 6 নাম্বার ছেলে। এবং রোজার মাসে তিনি আমাকে উঠে সেহরি গরম গরম করে এই সেহরি খাবি না, উঠ 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 মানে তুলে দিতেন। তো আসলে অনেক স্মৃতি এবং অনেক কি বলে সুন্দর সুন্দর ঋণ, অনেক ঋণ আমার রয়ে গেছে এই পরিবারের। কিছু সম্পর্ক বোধহয় এরকম ঋণের উপর দাঁড়িয়ে থাকতেই ভালোবাসে, যাতে সারা জীবন অনুভব করা যায়, কি বলো? একদমই তাই। আমরা একটা অন্য প্রসঙ্গে এবারে যেতে চাই, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গল্পে যেতে চাই। আপনি সেখানে ভর্তি হয়েছিলেন কবে? আমি তো 89 ব্যাচ ছিলাম, মাস্টার্স করেছি আসলে ভাষাতত্ত্ব বিভাগে, যে দুজনেরই আসলে একই প্রশ্ন, এই বিভাগটি আসলে কেন বেছে নিলেন? আমি আসলে পরীক্ষা দিয়েছিলাম, তো ওয়েটিং এ ছিলাম, এইটাতে চান্স পেয়েছি, তো এই জন্য আমি এইটাতেই ভর্তি হয়েছি। খ ইউনিটে পরীক্ষা দিয়েছিলেন? এটা ঘ ইউনিটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘ ইউনিটে, এবং তো এটাতে চান্স পেয়েছি, এটাতেই ঢুকে গেলাম। কোনো ওই চিন্তা করিনি কখনো। এবং আমি তো আমার যেমন ছোটবেলায় একটা স্বপ্ন ছিল, আমি তখন জিজ্ঞেস করতো যে আমি কি হতে চাই, আমি বলতাম আমি শিক্ষকতা করতে চাই। ঠিক আছে, তো কিন্তু সেটা কখনো হয়নি। এবং আমি কখনো ভাষাতত্ত্বে পড়বো, সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারবো, এটাই আমি কখনো ভাবিনি। কারণ আমি অত ভালো মেধাবী ছাত্র ছিলাম না, মিডিওকার। এবং কিভাবে যেন আমার সবকিছু ভাগ্য আমাকে অনেক ফেভার করেছে আমার মনে হয় কিছু কিছু। আসলে প্রকৃতি সবকিছু নির্ধারণ করে রাখে, কারণ আপনি বাংলা ভাষায় এত অসাধারণ গান লিখেছেন, তো আপনি তো ভাষাতত্ত্বেই পড়বেন, সেটি আসলে সেটার সঙ্গে ভাষাতত্ত্বের সঙ্গে কিন্তু আবার গান লেখার ব্যাপারটা মিলে না, কিন্তু তারপরে হয়তো অনেকে রিলেট করার চেষ্টা করে। এটা আসলে সৃজনশীল কাজটা কি, এটা কেউ যদি সায়েন্সে পড়ে সেও তার ভিতরে সৃজনশীলতা যদি থাকে সেও গান লিখতে পারবে। মানে এটার মধ্যে কোনো ইয়ে নাই যে ওই সাবজেক্ট পড়লে বোধহয় এটা। যেমন আমি সাংবাদিকতায় এসেছি, আমি তো ভাষাতত্ত্বে পাশ করেছি, আমি সাংবাদিকতা কিভাবে যেন সেটা হয়ে গিয়েছে। এবং কালচারাল এরিনায় যে আমি যেহেতু আগে মফস্বল থেকে করতাম, ওটার উপর দুর্বলতা ছিল যে আমি লেখালেখি করতে এসে সেই মেলাতে, ভোরের কাগজে মেলাতে, আমি যখন আমার প্রথম লেখা বের হলো কেমন আছেন আজম খানের ইন্টারভিউ নিয়েছিলাম এবং গল্পের মতো লিখেছিলাম ফার্স্ট লেখাটা। তো এটা কাকতালীয় একদম, আমি দেখি যে প্রত্যেকটা এটুকু যোগসূত্র নাই, কিভাবে যেন সবকিছু হয়ে গিয়েছে আর কি। আপনার জীবনে গল্প শুনছি এবং প্রতি পদে পদে কিছু অনুপ্রেরণার উৎস আছে, আমরা শিখছি অনেক কিছু আজকের অনুষ্ঠানে। আপনি বলছিলেন যে আপনার শিক্ষক হবার ইচ্ছা ছিল, কিন্তু আপনি কিন্তু দীর্ঘ জীবনে অনেক ছাত্রকে তৈরি করেছেন, তারা গানের ছাত্র হোক, তারা সাংবাদিকতার ছাত্র, আমি তাদের একজন। আপনার প্রথম দুটি গান প্রকাশ হওয়ার পরে 2 বছর আপনি কিন্তু একদম বেকারই ছিলেন বলতে, জুতোর তলা ক্ষয় করে আর বেকার শব্দ বলবো না, কারণ তখন তো আমি শিক্ষানবিশ। এবং ওইটা হলো যে গান যাওয়ার ব্যাপারটা, যে আমার 2টো গান বের হলো, এরপরে আর কেউ গান, আমি ওই যে সবাইকে কাকরাইলের মধ্যে সারগাম স্টুডিওতে, সারগাম, সেটা হয়েছে কি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছি, তখন 12টা 20-এ আমাদের ক্লাস শেষ হতো সম্ভবত, বা 12টা 40-এ, আমার ঠিক 12টা 40-এ সম্ভবত হবে। তো ক্লাস শেষ করেই আমি কিঞ্চিতে করে আমি সোজা এসে মৌচাক নেমে ওখান থেকে আমি চলে যেতাম কাকরাইলে। কাকরাইলের সারগাম একটা রেকর্ডিং স্টুডিও ছিল, সারগাম অডিও প্রকাশনা প্রতিষ্ঠানও ছিল, যেখান থেকে বাংলাদেশের সুপারহিট সব অ্যালবাম বেরিয়েছিল। তো আমার কাজ ছিল ওই ক্লাস শেষ করে বাসে করে এসে কাকরাইলে এসে বসে থাকতাম। ওই স্টুডিওতে সমস্ত শিল্পীরা আসতেন, সুরকাররা আসতেন। তো আমি ওইভাবে হয়তো শেখ ইশতিয়াকের সঙ্গে দেখা হলো, ভাই আমি এরকম গান লিখি, তো আমার 2টা গান বেরিয়েছে এটা, এবং আমি কিছু গান লিখেছি, আপনি দেখবেন যদি। তো যেমন ইশতিয়াক ভাই আমার গান নিয়েছিলেন, দেখে বললো যে বাহ ভালো, উনি আমার 2টা গান নিয়ে নিলেন। তো এরকম করে আমি সবাইকে, যার সঙ্গে দেখা হতো তার সঙ্গে ইয়ে করে গান দিতাম। তো ওই দেয়া পর্যন্তই, এই গান আর বের হয় না। 89 থেকে 89টা পুরো গেল, 90 সালও পুরো প্রায় শেষ। আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম ভীষণ। তখন আবার আমার জীবনেও, সবার জীবনে প্রেম আসে, আমার জীবনে প্রেম ছিল। আপনি নাকি আত্মহত্যা করতে চেয়েছিলেন? সেটাই বলছি, যে তখন এমন একটা অবস্থা হলো যে গানও হচ্ছে না, এদিক দিয়ে আমার যার সঙ্গে রিলেশন সেও মানে আমাকে ছেড়ে চলে গেছে। বধূবেশে কন্যা যখন গেল। তো আমি এত ফ্রাস্ট্রেটেড হলাম যে সিদ্ধান্ত নিলাম যদি এই বছরের মধ্যে গান রেকর্ড না হয় তাহলে আত্মহত্যাই করব। এরকম একটা মানে হঠকারী সিদ্ধান্ত, বালক মনের ভাবনা আর কি। তারপরে তখন এই 90-এর
সে ইয়ের দিকে আপনার সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমার মনোয়ার হোসেন টুটুল ভাইয়ের সঙ্গে পরিচয় হলো। তার সঙ্গে আমি কিছু গান লিখলাম এবং আমার সঙ্গে অদ্ভুতভাবেই পরিচয় হয়ে গেল প্রয়াত প্রণব ঘোষের সঙ্গে। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। এবং শেখ ইস্তিয়াক উনি পরিচয় করিয়ে দিলেন, বললেন যে মানে প্রণবদা গান রেকর্ড করে উনি বের হচ্ছিলেন, তখনই আমার সঙ্গে দেখা। তো শেখ ইস্তিয়াক ভাই প্রণবদাকে বললেন যে ও নবীন গীতিকার, যদিও আমি গীতিকবি শব্দটা পছন্দ করি বেশি। তখন গীতিকারই ছিলাম, কারণ তখন গানের অন্তমিলে আমার অনেক কাঁচা ব্যাপার ছিল। আমার অনেক সুপারহিট গান আছে যেগুলো অন্তমিল খুব কাঁচা, এখন শুনলে খুব নিজের কাছে অস্বস্তি লাগে। সবারই মনে হয় যে আমার আগের কাজ, প্রথম দিকের কাজ, কিন্তু গান সুপারহিট, কিন্তু অন্তমিলে অনেক ঝামেলা আছে। যাই হোক, তো আমি ওই প্রণবদার সঙ্গে শেখ ইস্তিয়াক ভাই পরিচয় করিয়ে দিলেন যে ও গান লিখে। তো দাদা আমাকে বললেন যে কী গান, তো আমি আমার ডায়েরিটা বের করে দিলাম। তো উনি দেখলেন, বলে যে হ্যাঁ ভালো আছে, তুমি তাহলে সন্ধ্যাবেলা আমার রাজাবাজারের বাসায় চলে আসো। উনি পশ্চিম রাজাবাজারে থাকতেন। আমি সন্ধ্যাবেলা ওনার বাসায় চলে গেলাম এবং গিয়ে ঢুকলাম। তখন দেখলাম উনি মাসুদ করিম, প্রয়াত মাসুদ করিম, উনি কাজ করে বেরিয়ে যাচ্ছেন আর কি তখন। তো আমি প্রথম মাসুদ করিম ওনার সঙ্গে পরিচয় হলো ওখানে। খুবই সৌম্য একজন সজ্জন মানুষ, মোটা ফ্রেমের চশমা পরতেন। যাই হোক, তো ওনার অনেক বিখ্যাত গান আছে। তো আমি প্রণবদা বললেন যে বসো। তারপরে উনি আমার ডায়েরি দেখে বেশ কয়েকটা গান করলেন যে এগুলো আমি করব। তারপরে উনি হঠাৎ করে বললেন যে তুমি কি সুরের উপর গান লিখতে পারবে? আচ্ছা। তা আমি বললাম যে জি দাদা পারবো, কারণ আমি তো নিজে আমি গান করতাম, যেহেতু আমার তো একটা অভ্যেস আছে। ওই সাহসের সঙ্গে বললাম যে দাদা পারবো। দাদা আমাকে একটা সুর দিলেন, একটা সুর হারমোনিয়াম বাজালেন এবং আমি কেন যেন 3-4 মিনিটের মধ্যেই মুখটা লিখে ফেললাম। রাত অনেক হলো বেশি, পৃথিবীটা ঘুমে এখন, তোমার কথা ভাবতে গিয়ে সময় কেটে গেছে কখন, এরকম একটা লিরিক ছিল। তো দাদা তো সুরের উপর লিখলাম, চট করে লিখে ফেলেছি। উনি তো খুবই বিস্মিত হলেন এবং অন্তরাগুলো লিখে দিলাম। দাদা খুশি হয়ে গেলেন, বলে যে কালকে থেকে তুমি রেগুলার আসবা, তুমি ফিক্সড হয়ে গেলা। এই দাদার বাসায় আমি ফিক্সড হয়ে গেলাম। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। আমার প্রশ্ন যে সুরের উপর গান লেখার বিষয়টা নেই, কারণ সাধারণত গীতিকাররা গান লেখেন, সেটার উপর সুরকাররা সুর করেন, কিন্তু আপনি প্রায় 1000-এরও বেশি গান সুরের উপর লিখেছেন। 1000-এর বেশি হবে, অনেক অনেক বেশি হবে। কিভাবে সম্ভব? না, ওই যে আমি বললাম যে আমি তো আসলে গান গাইতাম এবং মফস্বলে আমি তো স্টেজে উঠেই গান করেছি এবং নিজে সুর করতাম। ওই যে নিজের লেখা গান, ওই সুর করতে করতে একটা তো মানে আমার একটা অনুশীলন হয়ে গিয়েছে। তো আমি যখন এই দাদা সুর দিলেন, তা আমি ওই সুরটা তো মাথায় নেই, লা রা 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 রা, মানে এই সুরটা দিল। রাত অনেক হলো বেশি, পৃথিবীটা ঘুমে এখন, তোমার কথা ভাবতে গিয়ে সময় কেটে গেছে কখন, এই ছিল। তো আমি সুরের উপর লিখলাম, গানও শুনে ফেললাম সুযোগে। তো এবং আমার অসংখ্য শ্রোতাপ্রিয় গান আছে যেগুলো সবই প্রায় সুরের উপর লেখা। সেটা যদি বলি, যায় দিন একাকী, আমার মাঝে নেই এখন আমি, তারপরে এরকম অনেক গান রয়েছে, আমরা ধারাবাহিকভাবে অবশ্যই শুনবো। তবে একটি বিষয় আমার জানবার আছে, কারণ জীবনে সব প্রথমই তো অনেক স্পেশাল। আমরা জানি আপনি প্রথম সম্মানী পেয়েছিলেন 200 টাকা, তো সেই টাকা দিয়ে কি করেছিলেন? ঠিক এখন মনে নাই কি করেছিলাম, তবে আমার এটা মনে আছে যে আমি নিজের টাকায় কিন্তু বাইক কিনেছিলাম, প্রথম মোটরসাইকেল কিনেছিলাম। 84 সালে? না, ওইটা তো আমি ওই সম্মানী পেয়েছি, ওইটা 2091 সালের কথা বলছি। আমি গান লিখেছি, প্রথম গানের জন্য কোনো সম্মানী পাইনি, বেশ অনেকগুলো গানের জন্য পাইনি, কিন্তু 91 সাল থেকে আমি সম্মানী পাওয়া শুরু করলাম। প্রথম সম্মানী পাই 200 টাকা। এশিয়া ভয়েস মানে এজাজ খান স্বপনের প্রোডাকশন থেকে বেরিয়েছিল সম্ভবত ওই গানের জন্য। এটা হলো, ও মারা গেছে, খুব গানটা সুন্দর ছিল, আয়ুব বাচ্চু ভাইয়ের সুর করা। ওই গান কিছু কিছু কথা আছে, অগোচরে থাকে মনে, এরকম লিরিকের। কি বাবু যেন চিটংয়ের মারা গেছে, না যাই হোক নামটা মনে পড়ছে না। তো ওই গানের জন্য, এবং ওই 200 টাকা তুলতে গিয়ে আমার 200 টাকায় খরচ হয়ে গেছে, কারণ আমাকে সেই সদরঘাট যেতে হতো
এবং অসংখ্য দিন যাওয়ার পরে হয়তো পেয়েছি। হ্যাঁ। তো তখন অবশ্য এর পাশাপাশি অনেক গানের, তখন আমার 91 সালে তো আমার প্রচুর গান বের হওয়া শুরু করলো এবং আমি রয়্যালিটিও মানে সম্মানীয় পেতাম। আচ্ছা। তো এবং আমার মনে আছে আমি আমার সম্মানের টাকা দিয়ে আমি আমার মাকে চশমার ফ্রেম, একটা কিনে চশমার ফ্রেম দিয়েছিলেন, কিনে দিয়েছিলাম, এটা আমার মনে আছে। আমরা মাকেই এই প্রথম প্রসঙ্গে দিয়েছি। একটু জানতে চাই, এই যে 1991 থেকে আপনি একদম নিয়মিত ব্যস্ত কাজ হয়ে- করে ব্যস্ত যাচ্ছেন, হয়ে। একদম খুব ব্যস্ত, যে কোনো অ্যালবাম খুললেই আপনার নামটা দেখা যেত। এই মাকে আসলে কিছু একটা কিনে দেয়া, প্রথম সম্মানী দিয়ে চশমার ফ্রেম কিনে দেয়া, পরিবার আসলে এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছিল যে আপনি গীতিকবি হয়ে উঠছেন? না, তারা তো সবাই তো খুবই খুশি, খুবই খুশি, কিন্তু এটা তো আমি যে পেশাদার গীতি কবি হব এটা কিন্তু আমি কখনো ভাবিনি। তখন শখের বসে লিখতাম, 2টো 5টা 10টা 15টা, কবে 25টা হবে এরকম ভাবতাম। আচ্ছা। কবে এই শিল্পী গাবে, ওই শিল্পী গাবে, এরকম ছিল। কিন্তু সেটা 25 থেকে যে 5000-এর উপর হয়ে যাবে এটা আমি আসলে কোশ্চিনকালেও ভাবিনি। বাহ, চমৎকার। তো সেই সময় আমি খেয়াল করেছিলাম যে একটাই তো টিভি চ্যানেল ছিল, সেখানে গীতি বিচিত্রা হতো এবং সেখানে আপনার ছবি দিত। হ্যাঁ, তো তখন থেকে কিন্তু আপনি আমাদের মাঝে আস্তে আস্তে মুখটা পরিচিত হয়ে উঠছিলেন। পাশাপাশি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি, সেখানে একটি গান যাওয়া তো অনেক বিশাল ব্যাপার। এবং আপনার প্রথম গান গেয়েছিলেন সেখানে তপন চৌধুরী, যদি পাথর ঘষে জ্বলতে পারে আগুন, পাখি সুরে আসতে পারে ফাগুন, তবে তুমি আমার কেন ডাকে আসবে কেন না? তুমি আসবে না। বাহ। এবং পরবর্তী গানটিও তপন চৌধুরীর গাওয়া। পরের বছরের জানুয়ারিতে, মানে এটা গিয়েছিল 93-এর জানুয়ারিতে, যদি পাথর ঘষে জ্বলতে পারে আগুন। 94-এর জানুয়ারিতে গেল পৃথিবীর মতো হৃদয়টাকে কখনো। অসাধারণ জনপ্রিয় গান, এখনো আমরা শুনি। তো সেই 33 বছর আগের ইত্যাদিতে আপনার গান লেখা শুরু হয়েছিল এবং এখনো রঙের রঙের রঙিন হব, যেটা 48 মিলিয়ন ভিউ আমি কিছুক্ষণ আগে চেক করছিলাম। তো শ্রদ্ধেয় হানিফ সংকেতের সাথে আপনার এই দীর্ঘ সময় কাজের কি অভিজ্ঞতা হলো? অনেক অভিজ্ঞতা। আর হানিফ ভাইয়ের সঙ্গে কাজ করা তো একটা কঠিন ব্যাপার। হ্যাঁ, সবার সঙ্গে কিন্তু উনি কাজ করেন না। উনি খুবই চুজি, মানে ভীষণ রকম খুঁতখুঁতে এবং খুব পারফেকশনিস্ট আর কি। যে কোনো কাজ করলে ওই কাজটা ভালো না হলে উনি তো কখনোই করবেন না বা নেবেন না। এবং উনারও একটা সবার থাকে না একটা পছন্দ, তো ওই বাস্কেটের মধ্যে আমিও পড়ে গিয়েছি কীভাবে যেন। ওনার ইত্যাদিতে গান মানে লিটন দিকে রিন্টু, মোহাম্মদ রফিকুজ্জামান, তারপরে সে কবির বকুল। তো এটা আবার সুরকার আলী আকবর রূপু ভাই বেশি ছিলেন। বিশ্বজিৎ দারও অনেক গান গেছে। তো আবার শিল্পীদের তালিকা দেখা গেছে সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, খালিদ হাসান মিলু, এন্ড্রু কিশোর, নিয়াজ মাহমুদ চৌধুরী। তো ওইরকম উনি কিন্তু এসব ব্যাপারে খুবই চুজি। তো আমার সঙ্গে যেটা হয়েছে যে ওই যদি পাথর ঘষে জ্বলতে পারে আগুন, এই গানটা ফার্স্ট গেল, ওনার সঙ্গে আমার পরিচয় হলো ডন স্টুডিওতে। তারপরের বছর যখন পৃথিবীর মতো হৃদয়টাকে, এটাও মজার ব্যাপার হয়েছিল। আমার প্রণবদার সঙ্গে আমার বিভিন্ন সময় নানান ব্যাপারে খুনসুটি একটা, হ্যাঁ, উনি হয়তো আমার উপর রাগ করে আমার গান সুর করা বন্ধ করে দিয়েছেন, এরকম হয়েছে অনেকবার। তো ওইটা একটা পিরিয়ড চলছিল যে আমার উনি কোনো গানে আর করেন না। তপনদার অ্যালবাম জন্য গান রেডি করতে বলছিলেন তপনদা। তো উনি ওই পৃথিবীর মতো হৃদয়টাকে, এই গানটার মুখটা আমি যখন লিখি, আমি তপনদাকে, আমি তখন তো একটা ভালো গান লিখলি তপনদাকে বলতাম, তপনদা এই লিরিকটা বললো যে বাহ ভালো। তো প্রণবদাকে বললেন যে এই লিরিকটা একদিন দিয়ে যে দাদা সুর করেন, দাদা সুরটা করে রেখেছেন, এর সুর করার কিছুদিন পর শুধু মুখটা করা, অন্তরা লিখিনি তখনও। আমাকে দাদার সঙ্গে একটা ব্যাপারে ঝামেলা লেগেছিল আসলে। আচ্ছা যাক, সেটা নাই বললাম। তো আমি তো দাদা আমার কোনো গান করেন না। তো এই হানিফ ভাই ডাকলেন তপনদাকে যে এবার জানুয়ারিতে গান করব, তো আমার বাসায়, ওনার বাসায় যেতে বললেন। তো তপনদা তো আমাকে নিয়ে যাবেনি, প্রণবদাকেও নিয়েছেন গাড়িতে, আর আমি তো আছি। দাদা তো আমার সঙ্গে কথা বলেন না। তো দাদা যাওয়ার পরে হানিফ ভাইকে দাদা বললেন, দাদা আলাদা রুমে নিয়ে গেলেন, নিয়ে কি কথা বললেন। এসে তারপরে হানিফ ভাই বললেন কই তাহলে শুনেন। তো উনি যে কোনো একজন, নাম বলবো না, একজনের বেশ 2টো গান শোনালেন। তো উনি পছন্দ করেননি। উনি শুধু একা ছিলেন না, তখন ওই টিমে মুকিম ছিল, ইফতেখার মুনিম ছিল, তারপরে নয়ন ছিল, মামুন, এরা ছিল পুরো গ্রুপ। তো সবাই মিলে বসে গান শুনছেন। 2টো গানই উনি হারমোনিয়াম বাজিয়ে করলেন, একটা গানও পছন্দ করলেন না, বললেন না দাদা আর কিছু নাই। তো আমার তখন পাশে বসে এত
খারাপ লাগছিল যে আমার গানটা শোনাচ্ছে না কেন, পৃথিবীর মতো ওইটাও কিন্তু রেডি করা ছিল মুখটা। তো তপনদা বলছে যে দাদা ওই গানটা শোনান না একটু, দাদা একটু ইয়ে করে, তারপরে মানে অনিচ্ছা সত্ত্বেও উনি হারমোনিয়ামে পৃথিবীর মতো হৃদয়টাকে গানটা শোনালেন। মুখটা শোনানোর সাথে সাথে হানিফা বলে যে এটা তখন কই রাখছেন, আর এটা দারুণ, কথাটাই তো দারুণ, ইউনিক, এটাই করবো আমরা। তো তখন দাদারও মুখ থেকে আসলো, এই অন্তরা লেখো। আমার তো তখন তো আমি মনে হলো যে মানে কি বলে এটাকে, মানে কোত্থেকে যে আসলো, ওই সাথে সাথেই দুটা অন্তরা ওখানে বসে বসে লিখে দিলাম, লিখে পুরো গান কমপ্লিট করলাম। তারপরে তো ওই গানটা তো ওইটা করতে গিয়ে এটা শুটিং কোথায় করবে, পৃথিবীর মতো হৃদয়টাকে কখনো তো ভাগ করিনি আমি, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, আর আমার হৃদয় জুড়ে শুধু তুমি। তো একটু নদী টদী মানে পানি স্থল, জলপথ এবং পানিপথ দুটোই লাগে গানের জন্য, প্রেক্ষাপটের জন্য। তো উনি মেরি অ্যান্ডারসনে ওখানে গিয়ে শুটিং করার চিন্তা করেছেন। তা আমি তার আগের দিনই, তখন ওয়াটারফ্রন্ট একটা হয়েছিল এয়ারপোর্টে, এখন নাই, মানে এয়ারপোর্টের এই যে ডোমেস্টিক ফ্লাইট উল্টো দিকে একটা বড় ইয়ের মতো ছিল, ঝিলের মধ্যে, ওটার মধ্যে একদম মাঝখানে নদী, পুকুরটার মাঝখানে একটা খাবারের রেস্টুরেন্টের মতো করেছে, তো খুব সুন্দর, মানে চারিদিকে পানি, ওর মধ্যে ওইটা। তো আমি হানিফ ভাইকে বললাম, হানিফ ভাই কিছু যদি মনে করেন, আমি একটা জায়গা দেখে আসছি এয়ারপোর্টে, বিউটিফুল, ওইটা আপনি দেখতে পারেন। বলেছি ভালো হবে? আমি বলছি খুব ভালো হবে। বলছে দেখো কিন্তু পরে কিন্তু তোমার উপরেই যাবে তাহলে। আমি বললাম না, আমি একদম গ্যারান্টেড। তখন তো বিটিভিতে এটা নিয়মিত ছিল, তখনও প্যাকেজে যায়নি। তারপরে ওখানে গিয়ে তো সবাই খুব পছন্দ করলেন, এবং ওখানে এটা শুটিং হলো পুরো গানের। তো হানিফ ভাইয়ের সঙ্গে ওই যে আমার একটা সুন্দর ইয়ে হয়ে গেল। এরপর থেকে হানিফ ভাই ওই পৃথিবীর মতো যাওয়ার পর থেকেই, এরপরে মার্চে ঈদের ইত্যাদি হবে, উনি আমাকে ফেব্রুয়ারিতে প্রোগ্রাম হবে, ফেব্রুয়ারিতে উনি আবার উনি ডাকেন নাই, মানে ফেব্রুয়ারিতে হলো কি, ফেব্রুয়ারিতে আমাকে রূপু ভাই আলী আকবর রূপু ভাই বললেন যে বকুল, এই যে তুমি একটু বাসায় আসো, তুই একটু বাসায়, যে মলয় প্রলয় ওরা 2 ভাই তোর সঙ্গে একটু বসতে চায়। ওনারা 2 ভাই সুর করে নিয়ে আসেন আগে, বললো যে সুরের উপর লেখো তো একটু। তা আমি সুরের উপর চট করে লিখে দিলাম, একদম ওইটা একদম ইনস্ট্যান্ট লেখা। তারপরে ওইটা ইত্যাদিতে যাবে, এর জন্য আমি জানি। তো যেদিন রেকর্ডিং হবে, আমি অডিও আর্ট স্টুডিওতে গেছি, তো দেখি রূপু ভাই খুব মানে টেনশনে আছেন। তো আমি বললাম যে কী হয়েছে? বলে আরে বলিস না, গান একটা আমার এক বন্ধুই লিখেছিল ওই সুরের উপর গানটা। তো ওই গানটা ওনার কোনোভাবেই বললো যে মিটারের সঙ্গে কিছু মিলছে না। শুরুর দিকের একটা লেখা, আপনার লেখা গান আমার খুব প্রিয়, সেটি পালস ব্যান্ডের চন্দ্রিমা রাত্রিতে কিংসুক সৌরভে। একটু শুনতে চাই সেই গানটির প্রসঙ্গে। এটাও সুরের উপর লেখা। আচ্ছা, তো এটা হয়েছে কি, তখন তো আমি একদম নবীন, মানে মাত্র সবাই আমাকে ইয়ে করছে, ডাকছে, আমি কাজ করছি। এটা আমাকে মনোহর হোসেন টুটুল উনি দিলেন যে বকুল, একটা গান তোমাকে আমি সুরটা পাঠাই, তুমি এটা লিখে দিবা, কালকেই ভয়েস। আচ্ছা। তো আমি প্রণবদার সঙ্গে কাজ করে, আমি তো প্রণবদার সঙ্গে এভরিডেই কাজ করতাম, কাজ করে বাসায় গিয়েছি, ফিরেছি। তো ওই সুরটা রেকর্ডছে, মানে বাজিয়ে শুনছিলাম। তো আমরা রামপুরা বড় ভাইয়ের বাসায় আমি নিচতলায় থাকতাম। তো গ্রিল ধরে আমি দাঁড়িয়ে ভাবছি, তো দেখলাম যে 4টা, মানে রাতটা খুব সুন্দর। আচ্ছা। তা আমার কি মনে করে যেন ওই ফিলটাই আমি পুরো গানটার লেখার মধ্যে সিম্পল কথাই দিয়েছি। এবং আমি ওই লিখে সকালে ওটা স্টুডিওতে দিয়ে আমি ইউনিভার্সিটিতে চলে গেছি। তারপরে ক্লাস শেষ করে আবার ইয়েতে আসছি আর কি বলে, স্টুডিওতে ব্যাক করেছি। ব্যাক করার সময় এটা রেকর্ডিং হয়েছিল ঝংকার রেকর্ডিং স্টুডিওতে, ফার্ম গেটে, তেজকুনিপাড়া স্টুডিওটা ছিল। তো ওই স্টুডিওর মালিক ছিল খসনুর ভাই, তিনি আবার একটু কথা বলতে একটু মুখে বাঁধতো আর কি। তো আমি সিঁড়ি দিয়ে উঠছি, তিনি নামছেন, তিনি ওই বিল্ডিংয়ে নিজেই থাকেন আবার স্টুডিও উপরে। তো উনি আমাকে, এই বকুল তোমার গান সুপার হিট। তা আমি বললাম কোন গান, আমি তো বুঝতে পারছিলাম ঠিক। তারপরে আমি উঠলাম, উঠে তারপরে দেখলাম যে ওই চন্দ্রিমা রাত্রিতে গানটা কাজল যে ভোকালিস্ট, ও ভয়েস দিয়ে গেছে আর কি। তারপরে তো হোসেন রেকর্ডিস্ট ছিল। তো ওরা সবাই বললো যে দারুণ হয়েছে গানটা। তা আমিও একবার শুনলাম,
তারপরে তো আমি চলে গেছি, তারপরে রোজারিতে অ্যালবামটা বেরোলো। ওই রোজারিতে আমার অনেক অ্যালবাম এসেছিল, শুভ্রদেবের শেষ চিঠি, ওই যে ফুল যত সুন্দর হোক না কেন, ওটাও সুপারহিট। তো আমি মৌচাকে তখন একটা দোকান ছিল দোতলায়, ওখানে আমি বসতাম আর কি। তো ওখানে গেলাম, তারপরে দেখি যে ওই গান রোজারিদে আগে, ঈদের আগে অ্যালবামটা বের হলো এবং সারাক্ষণ ওইটা বাজছে। তারপরে তো ওটা অল্প সময় সুপারহিট হয়ে গেল এবং ইয়েতে কি বলে এটা, টেলিভিশনে ঈদের প্রোগ্রামেও গেল। তা আমার যেটা হয়েছে, আমি ওই যে ক্লাস শেষ করে যে আমি কিঞ্চিত বাসে করে যেতাম, তা আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি, আমি তো কেউ আমাকে তো চেনে না, 4টা মেয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। আচ্ছা। তা আমি ওদের সামনেই ছিলাম, তো হঠাৎ করে কানে আসলো যে এই কালকে ব্যান্ড শো দেখছিস, ওখানে ওই একটা গান গেল, আমার পছন্দের গানটা গেছে। বলে কোনটা? তো চন্দ্রিমা রাত্রিতে। আমি কি লাগে, হ্যাঁ, তা আমার তো তখন কি অবস্থা, মানে এটা একটা ওই অনুভূতিটা আমি আসলে কখনো বলবো, এরকম কয়েকটা গানে আমার এরকম প্রথম দিকের অনুভূতি। একটা করে অনেক গানের ইতিহাস আমরা শুনতে চাই, কারণ একটা গান হচ্ছে চানাচুরের ঠোঙ্গায় যে গানটি লিখেছিলেন, সেটা এই যে এটা লিখেছিলাম 90-এর ডিসেম্বরের এরশাদ স্বৈরাচারী সরকারের পতনের পর। তখন নির্বাচন হবে, ওই নির্বাচনের সময় টেলিভিশনে তো নির্বাচনের সময় গানের অনুষ্ঠান প্রচুর, যা ব্যান্ড শো হবে। তা আমি তো যথারীতি ডিসেম্বরের দিকে, শেষ দিকে, ওই তখন মাত্র আমি গান লেখা, প্রণবদার সঙ্গে পরিচয়, মানে আমার আস্তে আস্তে রাস্তাগুলো বেরোচ্ছে। তো আমার খালিদ ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে, উনি সব প্রায় দেখেন, আমি যে সারিগামা বসে থাকি। তো হঠাৎ করে উনি আমাকে দেখে বলছেন যে, একদম ডিসেম্বরের শেষের কথা বলছি, বোধহয় 27-28 ডিসেম্বর বা এরকম সময়। তারপরে উনি আমাকে দেখে বলে, এই তুমি সুরের উপর গান লিখতে পারবা? ওই সুরের ব্যাপারটা চলে আসে বারবার। আমি বলছি হ্যাঁ ভাই পারবো। তো বললো আচ্ছা দেখি ইয়ে করো, আমি একটা গুনগুন করি তোমাকে সুর, তুমি লিখতে পারবা? সাবজেক্টটা অবশ্য উনি দিচ্ছেন আমাকে, বলে কালো মেয়ে নিয়ে লিখবা। তো আমি, যেটা এখনো কোনো কালো মেয়েকে দেখলে সবাই বলে যে কালো মায়া, কালো বইলা খেলা। তা আমি ওই এখন কোথায় লিখবো, তো একটা চানাচুরের ঠোঙা পেলাম, ওটার মধ্যে আমি কালো মাইয়া কালো বইলা আমি লিখলাম। তো খালিদ ভাই বাহ ভালো লিখছো তো, তুমি একটা কাজ করো, কালকে, উনি তখন জরুলক হলে থাকতেন, তো বললেন যে তুমি কালকে দুপুরের মধ্যে চলে আসবা, 2টার মধ্যে, গানটা পুরো উনি আমার লালা করে আমার অন্তরের একটা মিটার দিয়ে দিলেন। তারপর উনি দেখে বললো যে হ্যাঁ ঠিক আছে, যদি 2-1 জায়গায় আমি হাতটা দিই, প্রয়োজন লাগে, কোনো অসুবিধা আছে না? কোনো অসুবিধা নেই। তারপরে তো উনি লিরিক নিয়ে চলে গেলেন এবং তারপর ব্যান্ড শোতে, নির্বাচনের সময় ব্যান্ড শোতে আমার কালো মাইয়া গানটা হলো, এবং গানটা তো রাতারাতি সুপারহিট। এবং এর 3 মাস পরেই মল চত্বরে, ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বরে কনসার্ট, বাম্বার প্রথম বড় কনসার্ট, এবং সেখানে এই চাইম গান করবে। যখনই মিউজিকটা বেজে উঠলো, সবাই ও চিৎকার দিয়ে স্টেজ দিয়ে ছুটে যাচ্ছে, আর আমি দাঁড়িয়ে আছি, আমি এই গানের গীতিকবি, কিন্তু কেউ তো জানে না। তো ওই ফিলিংসটা, এগুলো আমাকে, যেমন আমার এই কেন এই নিঃসঙ্গতা, এটাও হয়েছে। আমি রিক্সায় যাচ্ছি, শান্তিনগর মোড়ে রিক্সায় দাঁড়িয়ে আছি, পাশে একটা গাড়ি এসে দাঁড়ালো, ফুল সাউন্ড দিয়ে ওরা কাজগুলো খোলা, গানটা বাজছে কেন নিঃসঙ্গতা, জোরে জোরে সবাই গাচ্ছে। এবং এখনো যখন কেউ কাউকে জিজ্ঞেস করে, যেমন আজকে আমাদের হলো যে কেমন আছো, তবু জীবন যাচ্ছে কিন্তু জীবনের নিয়মে, কিংবা ব্যস্ততা আমাকে দেয় না অবশ্য। তো এই কালজয়ী লাইনগুলো আপনার মাধ্যমে যে এসেছে, সেটিও হয়তো এই প্রজন্মের অনেকে জানে না। এই গানগুলোর পেছনের ইতিহাস শুনবো, কি ভালো লাবণ্য? একদমই তাই। আমার এই যে ব্যস্ততা এবং কেনই নিঃসঙ্গতা, 2টা গান কাছাকাছি সময়ে লেখা। এটা আমি তখন তপনদার সঙ্গে থাকি, এবং তপনদার সোলস মাত্র ছেড়ে দিয়েছেন, এমন পরিচয় ছিল লাস্ট তপনদার অ্যালবাম। এরপরে পার্থদা তো টেক ওভার করেন, এবং সোলসের অ্যালবাম হবে, তপনদা নাই, ওই অ্যালবাম চলবে কি চলবে না, মানে ওনারও খুব একটু ইয়ে ছিল। তো আমাকে একদিন রাতেবেলা, আমি তখন ভোরের কাগজে কাজ করি, এটা 94 সালের কথা বলছি, ভোরের কাগজে কাজ করি। তো আমার বাসায় দেখি যে, বাসায় আসছি, দেখলাম যে বসে আছে তানিম আর হলো না আজাদ, আর হলো আজাদ আর তানিম, 2জন বসে আছে। আজাদ কিবোর্ড বাজায় আর তানিম বেস গিটার। তো ওরা বসে আছে, কি ব্যাপার, বলে যে এই পার্থদা আপনারে যাইতে বলছে, একটু গান লিখতে হবে জরুরি। তা আমি খেয়েটে 12টার সময় আমার বাইকে করে ও 2জনকে তুলে, মোনা টাওয়ারে থাকেন উনি, স্কাট এখনও ওখানে আছেন। তো আমি গেলাম,
তো পার্থদা আমার বললো যে কি তোর খুঁজে পাই না, তুই এমন কি ব্যস্ত হয়ে গেছিস, এরকম করে উনি তো যেভাবে বলেন আর কি। তো বলে তাড়াতাড়ি গান লেখ, আজকে রাত্রেবেলা গান কমপ্লিট করবো, কালকে মিউজিক করব, পরশু এটা বিটিভিতে ব্যান্ড শোতে গান যাবে। আচ্ছা, তা আমি যেই কথা সেই কাজ, আমি সাথে সাথেই ব্যস্ততা আমাকে দেয় না অবশ্য, তাই বলে যেমন আমার স্বার্থপর এবং লিখে দিলাম। তো উনিও সুন্দর মুখটা দেখে পছন্দ করলেন। ওই রাত্রেবেলা আমরা রাত 4টা পর্যন্ত আমরা পুরো গান কমপ্লিট করলাম, নাসিম ভাইও ছিল, এবং তার ব্যান্ড শোতে প্রথমে ব্যস্ততা আমাকে দেয় না অবসর এই গানটা করলো। এটা তো ব্যান্ড শোতে গেছে, না সরি, হ্যাঁ ব্যান্ড শোতে গেছে। এটা এর 2 মাস পরে আবার দিই ওই যে ওরা এসে বাসায় বসে আছে, কি ব্যাপার পার্থদা আবার ডাকছে, জরুরি গান করতে হবে। আচ্ছা, আবার গেলাম এই রাত্রেবেলা, লেট নাইট পার্টি, আমরা মানে পার্থদার লেট নাইট পার্টি। তো যা তারপরে বলে যে গীতি বিচরা গান যাবে পরশুই ভিটিআর, ওই ব্যস্ততার মতো তুই এখন লিখে দিবি, রাতের বেলায় কম্পোজ করব। তারপরে কেন এই নিঃসঙ্গতা আমি লিখে দিলাম। তো আমি প্রথম মুখটা লিখলাম, কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা আমাকে ঘিরে, কেউ না জানো কার কারণে, কোন পিছু টানে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে। সুর করতে গিয়ে উনি বললেন যে বকুল ওই কেন নিঃসঙ্গতা, কেন মৌনতা আমাকে ঘিরে, কেউ না জানো কার কারণে, এই মিটারে আরেকটা লাইন চাইলেন। তা আমি কেউ না জানো কার কারণে, কেউ না জানো কার স্মরণে, কোন পিছুটা নেই, কেউ না জানো কার স্মরণে, ওই সুরের কারণে এই লাইনটা আমি বাড়তি যোগ করলাম। তারপর তো উনি পুরো কমপ্লিট করলেন এবং বাসায় ওই 4টা 4:30টার সময় বাসায় ফিরলাম। তখন তো বলে যে গান কেমন, আমি ভালোই হয়েছে মনে হয়। তারপরে এই গানটা ব্যান্ড, এটা গীতি বিচটা এই গানটা গেল, একটা সলো শিল্পীদের গান যেত, লাস্টে একটা ব্যান্ডের গান যেত, তো ওইটা ছিল। এবং আমি ভিটিআর দেখার জন্য, রেকর্ডিং হচ্ছে, আমি দুপুরবেলা মোটরসাইকেল নিয়ে গিয়েছি। আমার মনে আছে গোডাউনে, বিটিভির গোডাউনে শুটিং হয়েছিল। তো আমাকে দেখেই ব্যান্ডের যে রনি বড়ুয়া ড্রামার, ফাউন্ডার মেম্বার, উনি আর নওয়াজ ভাই বেস গিটার বাজাতেন, দুজন আমাকে এসে দৌড়ে এসে জোরে ধরলো, বলে তো তুমি আরেকটা মন শুধু দিয়েছো আমাকে, মানে এটা বলেছেন। তো আমি তো খুব একটু হয়েছি যে এটা কি হবে নাকি, কিন্তু গানটা বের হওয়ার পর এটা তপনদা দেখলেন গানটা, যে ব্যাপারটা ঘটেছে যে ওই গানটা আমি আবার ভিসিআর এ রেকর্ড করে রেখেছিলাম। তো তপনদার ভাই রূপম, আমার বন্ধু, যে রূপমের ছেলে শুদ্ধ, ও এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমেরিকা থাকেন, ও ওই গানটা সারাক্ষণ বাজিয়ে সোফার মধ্যে লাফায়, তবুও জীবন যাচ্ছে কেটে। ও বলতো যে কোন সুতার টানে, কোন পিছু টানে, তো গাইতো কোন সুতার টানে। হ্যাঁ, আমরা আপনার সাথে গল্প করে কিন্তু সারাদিন কাটিয়ে দিতে পারবো, কিন্তু অনুষ্ঠানের সময় যেহেতু স্বল্প, আমরা একটু অডিও অ্যালবাম থেকে চলচ্চিত্রের গল্পে ফিরে যাই। এবং আপনি 94 সালে গান লিখেছিলেন প্রথম অগ্নি সন্তান ছবিতে, যেটি 95 সালের 21 জুলাই প্রেরণার জন্মদিনে মুক্তি পেয়েছিল। এবং সেই অগ্নি সন্তান ছবির গান কোনটি? এই প্রেম চিরদিন থাকবে, তোমাকে আমর করে রাখবে। যদিও ইফাত আরা নার্গিসের মতো গাইতে পারেনি লাবণ্য, ইফাত আরা নার্গিস গিয়েছিলেন এই গানটি, এবং সাথে এন্ড্রু কিশোর। একই ছবিতে আরেকটা গান ছিল যেটা রুনা লালা এবং এন্ড্রু কিশোর গিয়েছিলেন, হিরো হিরো ভাব যেন চলেছে নবাব, দেখে না পিছনে তার ফুটেছে গোলাপ। বাহ, আপনি দেখেছেন যে অডিও অ্যালবামে আপনার প্রথম গান এ ফর আয়ুব বাচ্চু, সিনেমা এ ফর এন্ড্রু কিশোর, এবং অগ্নি সন্তান তো এ দিয়ে। তো প্রথম সিনেমার গানের অফারটা কিভাবে পেয়েছিলেন? সে সময় তো অনেক কঠিন ছিল। মানে এটা তো খুবই অদ্ভুত ব্যাপার যে আমি তো তখন ধুমিয়ে একদম অডিও অ্যালবামে গান লিখে বেড়াচ্ছি, অ্যালবাম উল্টোলেই আমার গান। তো আমি একদিন রাতে কাজ শেষ করে বাসায় ফিরেছি, তপন দা ফেরার সাথে সাথেই বললো যে এই বকুল, তোমাকে আবু তাহের ভাই খুঁজছেন, হ্যাঁ মনে হয় ফিল্মে গান লেখাবে, খবরদার এই চান্স মিস করবা না, তবে তাড়াতাড়ি ফোন দাও। তারপরে আমি ওনাকে ফোন দিলাম, তাহের ভাই বললেন যে হ্যাঁ কে? আমি বললাম আমি যে কবির বকুল। বলো হ্যাঁ, আপনার তো খালি ক্যাসেট উল্টালে দেখি কবির বকুল তা আপনি ফিল্মে গান টান লিখবেন, এইভাবে বলছিলেন উনি। আমি বললাম যে হ্যাঁ এটা তো আমার স্বপ্ন আর কি। বলে তাহলে কালকে চলে আসেন বাঁশবাড়ি, মোহাম্মদপুর বাঁশবাড়ি আমার বাসায়, সেখানে আমরা সিটিং দেব। তা আমি এর আগে তো ফিল্মের এমনি বিভিন্ন সিটিং দেখেছি, কিন্তু কখনো কাজ করার সৌভাগ্য হয়নি বলে আমি আসলে ওই ব্যাপারে অতটা ভালো জানতাম না। আচ্ছা, তা আমি গেলাম, আমি তখন আর একটু হ্যাংলা পাতলা ছিলাম, বাইক চালাতাম। তো বাসায় ড্রয়িং রুমে যখন ঢুকেছি, দেখলাম অনেক লোক বসে আছেন। ফিল্মের সিটিংয়ে সাধারণত এটা ওই দিন মানে আগে থেকে জানতাম যে ইউনিট অনেকেই থাকেন,
যে স্ক্রিপ্ট রাইটার থাকেন, ডিরেক্টর থাকেন, প্রডিউসার থাকেন, আরও অনেক লোক। তো ওই দিনেও এরকম প্রডিউসার, ডিরেক্টর আবুল খায়ের বুলবুল ভাই ছিলেন, আমি তো কাউকে চিনি না। আর তবলা ছিল রুমি, আর গিটারে ছিল বাবলু, আর তাহের ভাই তো আছেনি, তো আরও 2-1 ছিলেন। তা আমি ঢুকার মাত্র আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। এমন তাহের ভাই কোন আমি চিনি না ভালো কথা, আমি এক সম্মিলিত সালাম দিলাম, আসসালামু আলাইকুম। তো উনি বলছেন, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, তুমি কে ভাই? তা আমি বললাম যে আমি কবির বকুল। ধরো মিয়া, তুমি তো বাচ্চা বলা, আমি তো ভাবছি যে বয়স্ক একটা লোক টোক, এত গান চারিদিকে তোমার খালি নাম দেখি, তো তুমি আবার কি গান লিখবা, আচ্ছা বসো। তো এই ইন্ট্রোডিউশন পরে আমাকে উনি সুর করেছেন, এটাও সুরের উপর লেখা কিন্তু। আচ্ছা, মোটামুটি আপনি এটা তো অভ্যস্ত হয়ে গেছেন এই সুরের উপরে লেখাটা। মানে এটা কঠিন কাজকে সহজ করে নিয়েছে। এবং এটা কেন যেন আমার ভাগ্যে এসে সুরগুলো বেশি পড়েছে। টুটুলের সঙ্গে আমার সেশনে কিন্তু সব সুরের উপরে লেখা অধিকাংশ। তো আমি উনি বললো রোমান্টিক একটা সিচুয়েশন বললেন, বললো এই গানের এই ছবি সবগুলো গানই তোমাকে দিয়ে লেখানোর ইচ্ছা, দেখি তুমি প্রথম গানটা যদি ভালো করো। তারপরে আমি ওই গানটা লিখতে আমার প্রথম দিনে শুধু মুখটা লিখলাম, আচ্ছা, তারপর দিন অন্তরা। তো আমি দেখলাম ফিল্মের গানে তো অবস্থা কাহিল, মানে গানের কথাটাও গল্পের সঙ্গে যেতে হবে, এটা আবার সুরকারকে পছন্দ করাতে হবে, তারপরে সিনেমার ডিরেক্টরকে পছন্দ করাতে হবে, মানে অনেক লোককে পছন্দ করিয়ে ফাইনাল হলে তারপরে ফিল্মের গানটা অ্যাপ্রুভ হয়। তো আমি ওই গানটা লিখতে আমার 2 দিন লেগে গেল। তা আমি মনে মনে চিন্তা করছি, 2 দিনে এক গান, 2 দিনে তো আমি 6 গান লিখে ফেলি বা 8 গান লিখে ফেলি, করেছি অ্যালবামে তাই। তো আমি এই জন্য আমার একটু কেমন ভালো লাগলো না বিষয়টা, যদিও ফিল্মে লেখার স্বপ্ন ছিল, কিন্তু আমি ঠিক আছে 2 দিনে লিখলাম। তারপরে বললো থার্ড ডেতে বললো যে চলে এসো তাহলে আমরা পরের গান নিয়ে বসবো। তারপরে পরের গান একটা টিজিং সং, নায়ক ছিল বোধহয় রুবেল ওই ছবিতে। যাও, তো আমি সোহেল রানাও ছিলেন, আর আমার ঠিক মনে নাই কাস্টিংটা। তো আমি পরের গানটা টিজিং সং, এটাও এরকম সুরের উপর লিখলাম। এটা লিখতে আমার 2 দিন লেগে গেল, মানে 2টা গান করতে আমার 4 দিন চলে গেছে। আমি হিসেব করলাম 4 দিনে তো 4-4 16 গান আমি লিখে ফেলতাম, বা 3-4 12 গান লিখে ফেলতাম। এই এত সময় দিয়ে তো আমার পোষাবে না, মানে কেমন যেন একটা ইয়ে ছিল ভিতরে। আমি একটা অনিহানিয়া 5th ডেতে আমি আর যাই নাই। আচ্ছা, যাওয়ার কথা যে থার্ড গান, মানে উনি চেয়েছিলেন সবগুলো গান রেকর্ড করে রেডি করে তারপরে রেকর্ডিংয়ে যাবেন, কিন্তু এর আগেই আমি 4 দিনে আমি হতাশ হয়ে গেছি। এত সময় লাগে, মানে সবাইকে খুশি করতে করতে শেষ। তারপরে আমি যেহেতু আমি অভ্যস্ত না, আমার অভিজ্ঞতা ছিল না, তো আমি 5ম দিন আমি যাইনি। তো রাতেবেলা তো মোবাইল নেই, রাতেবেলা উনি বাসায় ফোন দিয়েছেন, এই তুমি যে আসলা না বকুল। তাই আমি বললাম যে ভাই মিথ্যে কথা বলছি, আমি বলছি ভাই আমার প্রচণ্ড পেট ব্যথা, আমি পেট ব্যথার চোটে আমি বিছনায় উঠতে ছাড়তে পারি নাই, এই জন্য আমি যেতে পারিনি। বলে তুমি আমাকে জানাতা একটু, আমরা তো অনেকগুলো লোক বসেছিলাম তোমার জন্য। আমি বললাম ঠিক আছে ভাই, কালকে চলে আসবো। বলে চলে এসো। পরের দিন আমি যাইনি। রাতেবেলা আবার উনি ফোন দিলেন। তা আমি বললাম কি তুমি যে আজকে আসলে আমি সবাইকে বসে রাখলাম। আমি যে ভাই আমার হন্ডার মোটরসাইকেলের চেইন ছিঁড়ে গেছে, হ্যাঁ এরকম আমি চাপা টাপা মারলাম। বলে যে না এটা তো ঠিক না, তুমি জানাইতে আমাকে। তারপরে বলে যে, আমি বললাম না ভাই কালকে ভুল হবে না। উনি বলছে তুমি এটা যেহেতু ফিল্ম, এটা তো তোমার অ্যালবাম না যে তোমার ইচ্ছা মতো গেলা লিখে দিলা, এটা তো ফিল্মে অনেকগুলো লোক বসে থাকে। উনি এত ভদ্র মানুষ ছিলেন, ভদ্রলোক, যে আমাকে এমনভাবে বললেন, আমি কথাগুলো শুনে আমি নিজেই খুব লজ্জিত হয়ে গেলাম, খুব অপরাধী বোধ করছিলাম। তাই আমি বললাম যে ভাই সরি আমার ভুল হয়ে গেছে, আমি কালকে ঠিকই আসবো। বললো না ঠিক আছে তোমাকে আমি জানাবো। বলে উনি আমাকে ওই 2 গানের পরে 6ষ্ঠ দিনে পর 7ম দিনে আর আমার যেতে হয় নাই, উনি আমাকে স্টপ করে দিলেন ওই জায়গায়। কারণ উনিও তো এটা ভুক্তভোগী, 2 দিন আমার জন্য বসেছিলেন। তা আমিও তো মনে মনে খুশি হলাম যে যাক ঠিক আছে ভাই, এই ফিল্মের গান লেখা যাবে না, এই 4 দিন লেগে গেছে 2 গান লিখতে। তা আমি মোটামুটি একটা গুড বাই এরকম ভাবলাম। এরপরে 95 সালে আমার বন্ধু আরিফ খান আমাকে একদিন ফোন করে বলছে, এই তুমি তো গীতিকার হিসেবে মনোনয়ন পেয়েছো। আমি বললাম কি? বাংলাদেশ প্রযোজক সমিতি, বাংলাদেশ প্রযোজক সমিতির চলচ্চিত্র পুরস্কারে তুমি মনোনয়ন পেয়েছো। আমি দুধ মিয়া ফাজল ভুয়া কথা বলে না সিরিয়াস। আমি বলছি আমি তো ওর কথা বিশ্বাসই করিনি। গান লিখলাম মাত্র 2টা, আমি পেয়েছি মনোনয়ন। আমি তো খুবই অবাক হলাম। তো আমি বললাম দেখ, আমি পাত্তা দিনি ওকে। তারপর দিনই দেখি যে ভোরের কাগজে আমাদের TNT-তে ফোন আসলো, ওখান থেকে প্রযোজক সমিতির অফিস থেকে ফোন করেছে, আমার
আমাকে ফোনে কানেক্ট করিয়ে দিল, পরে বললো যে এরকম আমরা প্রযোজক সমিতি, আপনি তো মনোনয়ন পেয়েছেন, তো আপনার তো ছবি লাগবে 1 কপি, আমাদের যে ইয়েটা বের হবে, ব্রোশার বের হবে, সেখানে আপনার ডিটেইল একটু যাবে। তখন আমার বিশ্বাস হলো যে ফিল্ম এটা 96 সালের কথা বলছি, মানে 95 ছবি রিলিজ হয়েছে আর পুরস্কারটা 96 পরের বছর দেয়। তো আচ্ছা, এরপর আর পেছন ফিরে তাকাননি, আমরা একটু সংক্ষেপে। না, তখন আমি যে ব্যাপারটা আমার তখন মনে হয়েছে যে চলচ্চিত্র আমাকে ডাকছে, অবশ্যই, এবং আমি ব্যাক করলাম। সেই ডাক এখনো অব্যাহত রয়েছে এবং এর মাঝখানে অনেক জনপ্রিয় গান তো আপনি দিয়েছেন, পাশাপাশি জুটি প্রথা আছে চলচ্চিত্রে, আপনারও শওকত আলী মনের সাথে একটি জুটি হয়েছে, এখনো আছে, আর এসআই টুটুলের কথা বলছিলেন, তার সাথে একটি জুটি রয়েছে, তো অনেক জুটি আপনারা গান উপহার দিয়েছিলেন। সেরকম একটি গানের কথা আমি বলতে চাই, এসআই টুটুলের সুর করা আমার মাঝে নেই এখন আমি, যেটি লাবণ্য করছিল। তো এই গানটি ড্রিম ডেস্কে প্রথম যখন রেকর্ড হয়েছিল, আমি জানি যখন রেকর্ড হয়েছিল আমি শুনেছিলাম আমাদের প্রিয় শিল্পী দিনাত জাহান মুন্নি গান ঠিক করেছিলেন, তো সেই গানের ইতিহাসটা একটু শুনি। এটা আসলে আমি তো প্রথম আলোতে কাজ করি, তখন আমাকে একদিন ফোন করলেন সামিয়া জামান। এই সামিয়া জামান তো উনি তো নিউজ কাস্টার হিসেবে আমরা ওনাকে চিনি এবং খুব জনপ্রিয় তখন। তো উনি আমাকে ফোন দিয়েছেন, আমি তো খুব অবাক হলাম যে সামিয়া আপা যে আমাকে কেন স্মরণ করলেন, বলে যে বকুল ভাই আমি তো একটা ছবি করছি, এই ছবিটার 2টো গান আছে, এই 2টো গানই আমার 2টো ইচ্ছে আর কি, যে 2টো গানই আপনি লিখবেন, 2টো গানই গাইবেন সামিনা চৌধুরী, ফার্স্ট রিকোয়ারমেন্ট ওনার। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি তো বলে আমি ছবির গল্পটা শোনাতে চাই, আপনি আমার যদি বাসায় আসেন, বনানীতে উনি থাকতেন, আমি বাসায় গেলাম এবং উনি আমাকে পুরো গল্পটা শোনালেন, রানী কুঠির বাকি ইতিহাস ছবির নাম। তা আমি গল্প শুনে আসলে আমার তো আবার একটু ঠোঁট কাটা, অরিজিনালিও কাটা, এমনি এখানে সেলাই আছে 4 সেলাই, আর তারপরে এমনিও আমি বলে ফেলি আর কি। তা আমি বললাম যে সামিয়াপা, এই 20 শতাব্দীতে আদিভৌতিক গল্প দর্শক কতটা নেবে আমি জানি না। বললো যে না, ওটা আমি এমনভাবে করবো এটা দর্শক নেবে। আমি ঠিক আছে, ওটা তো আপনার পার্ট, আর আমার পার্ট গান, আমি গানটা ভালো করার চেষ্টা করব। তো উনি বললেন যে তাহলে গানটা 2টা গান সিকোয়েন্সগুলো বললেন। তা আমি বললাম যে আমি আমার পছন্দের সুরকার নিতে চাই। বললো যে কে? আমি বললাম যে এসআই টুটুল। বললো ফাইন, ঠিক আছে। তারপরে টুটুলকে নিয়ে আবার গেলাম, আমরা গল্প শুনলাম, তারপরে টুটুল আমাকে সুর করে পাঠালো। প্রথমে আমার মাঝে নিয়ে এখন আমি এটা সুর পাঠালো আমার কাছে। আমি এক ভোরে গানটা আমি লিখলাম, লিখে আমি টুটুলের সঙ্গে শেয়ার করলাম। টুটুলও পছন্দ করলো খুব, সামিয়া আপাকেও এমনি শোনালাম, পছন্দ করলেন। তারপরে আমরা ড্রিম ডেস্কের রেকর্ডিং, এখন যেটা হয়েছে ওনাদের তখন শুটিং চলছিল, তো এখন শুটিংয়ে তো গান লাগবে, তো এখন সামিনা চৌধুরী আবার নাই, তখন নাই। এখন কি করা, গানটা প্রথম সলো ছিল, পরে এটা বললো যে এটা ডুয়েট করবে, কারণ ফেরদৌস হিরো, ওর পার্ট যদি না থাকে একটু কেমন হয়, সেই জন্য বললো যে অন্তরায় ইয়ে করা যায় কিনা। তা আমি সেইভাবেই, গানটা তো লেখাও ছিল যে এটা অন্তরা করা যায়, একটা শব্দ হয়তো চেঞ্জ করেছিলাম কোথায় যেন, ছেলে যখন গাইছে, তো তখন তাড়াহুড়ো করে এখন আর মানে সামিনা চৌধুরীর সঙ্গে গিয়ে গাইবে আসিফ আকবর, আসিফের কথা চিন্তা করা হলো, দুজনকে একজনকেও পাওয়া গেল না। এখন উনার তো শুটিংয়ে চলে যাবেন, একটা ড্যামো ভয়েস দেওয়ার জন্য উনি বললেন। তখন টুটুল মুন্নিকে ফোন দিল, আমার ওয়াইফকে ফোন দিয়ে বললো যে মুন্নি তুমি এসে একটু একটা গান আছে একটু গিয়ে দিয়ে যাবা, এটা ডামি ভয়েস আর কি। তারপরে ও স্টুডিওতে ও করেছিল, আর অফস্কিরো টিপু ভাই মেল ভয়েসটা, উনিও ডামি ভয়েস দিয়েছিলেন, 2টাই ডামি ভয়েস দিয়ে ওর শুটিংয়ের জন্য পাঠিয়ে দিলাম। পরে সামিনা চৌধুরী পরের সপ্তাহে এসে গানটা ভয়েস দেন, এবং উনি অবশ্য শুনে বলছিলেন যে মুন্নি তো ভালো গেয়েছে, আমাকে আবার ডাকতে কেন। তো এই গানটা ফাইনালি ওনাদের কণ্ঠে গেল, এবং ওনারা গানও সুপারহিট, ছবির ব্যাপারটা আমি বলবো না, এবং গানের জন্য ওনারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রথম পেলেন, যদিও আমি পাইনি। একসময় ব্যস্ততা আসলে আপনাকেও কোনো অবসর দেয়নি, একই টাইমে একই সময়ে 4টা স্টুডিওতে গানগুলো একই সাথে চলছে, এবং এক রাতেই 6-7টি গান লিখতেন, সেই গল্পগুলো একটু শুনতে চাই। আসলে চলচ্চিত্রে আমি যখন গান লেখা শুরু করি 94 সাল থেকে, তারপর তো একটু বিরতি হয়েছিল, যেহেতু আমি 2 গান লিখে পালিয়েছিলাম। তো পরে যখন আমি ব্যাক করলাম, ব্যাক করার পরে আমি ব্যস্ত হয়ে গেলাম, এবং তখন ব্যস্ততার মাত্রাটা এমন হলো যে সব ডিরেক্টরই আমাকে খুঁজছেন। মানে আমার গানগুলো যখন একটু পপুলার হলো বা দেখলো যে দ্রুততম সময় আমি গান লিখে দিচ্ছি, তো এই জন্য আমার ডাক পড়তো, এবং দেখা গেছে যে একদিনে আমি ভাগ করে নিতাম
অফিস থেকে 5টার পরে বেরিয়ে গেছি, বেরিয়ে মোটরসাইকেল টেনে চলে গেছি আলম খান ভাইয়ের বাসায়, সেক্ষেত্রে সেখান থেকে 2 ঘন্টার মধ্যে গান করে সাস্টেনে ঢুকেছি, আলী আকরাম শুভর সঙ্গে বসেছি, বসে 2 ঘন্টায় ওর কাজটা করে শওকত আলী ইমনের বাসায় ঢুকেছি, লেট নাইট পার্টিও, এবং আমরা হয়তো 1টা-1:30 পর্যন্ত 2টা পর্যন্ত গান করে তারপর বাসায় ফিরেছি। এই ছিল প্রত্যেক দিনে আমার ডিউটি। এবং দেখা গেছে স্টুডিওতে রেকর্ডিং হচ্ছে, 4টা স্টুডিওতে 4জন মিউজিক ডিরেক্টর রেকর্ড করছেন, 4টা গানই আমার লেখা। তো মোটরসাইকেল নিয়ে এই স্টুডিও থেকে ওই স্টুডিও দৌড়াতে যেতাম। সেই ব্যস্ততার চিত্র আমার নিজের চোখে দেখা হয়েছে। এবং একটি গানের কথা আমি উল্লেখ করতেই চাই, সেটি হচ্ছে বিখ্যাত একটি গান, সবার খুব পছন্দের গান, ব্যাচেলর ছবির কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে। এই গানটি প্রথম আলোর লাবণ্য তুমি শোনো আনন্দ পাতার মিটিং হয় প্রত্যেক বুধবার, সেই বুধবারের মিটিং এ বসে কবির বকুল ভাই তার কিছুক্ষণ আগে পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী প্রস্তাব দিয়েছিলেন, মিটিং এ বসে লিখে আবার তখন দিয়েও দিয়েছিলেন। শুনি সেটা। এইটা অদ্ভুত ব্যাপার যে ফারুক ভাই এলেন, উনি প্রায় আসতেন আনিসুল হকের কাছে। তো আমাকে দেখে বললো যে, এই বকুল ভাই, আমার ছবিতে তো একটা, আমি তো ছবি করছি, একটা গান লিখতে হবে। তখন ওই উনার ছবির কাস্টিং ছিল আফজাল ভাই, পরে ফরিদি ভাই গিয়েছেন। তো আমাকে সিকোয়েন্সটা বললেন যে এই গানটা আপনি আমার লিখে দিবেন, ঠিক আছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো উনি আনিসুল হকের রুমে চলে গেলেন, আমি আনন্দের মিটিং করে ওই গানটা ওখানে বসেই লিখে ফেলেছি। তো উনি যখন চলে যাচ্ছেন, আমি দাঁড়িয়েছিলাম, তো উনি যখন চলে যাচ্ছেন, আমি ফারুক ভাই এই যে আপনার গান, বললো রেডি? আমি হ্যাঁ লিখে ফেলছি। তো উনি দেখে বলছে পরেটার বাহ সুন্দর, তো উনি পকেটে করে নিয়ে গেলেন। তো টুটুল আমার দীর্ঘদিনের বন্ধু, তো ওর সঙ্গে আমার কাজ করা হয়নি কখনো, তবে ওর চলচ্চিত্রে ও প্লেব্যাক করে প্রথম অভিষেক হয়েছিল, সেটা অবশ্য আমার লেখা গানই ছিল, ভালোবাসার মূল্যকত ছবিতে, মাসুদ পারভেজ পরিচালিত। তো সেই অভিষেক গানটা টুটুল গেয়েছে, সেটা আলম খানের সুর এবং আমার লেখা। তো ওইটা দিয়ে তার অভিষেক হলো চলচ্চিত্রে, কিন্তু ওর নিজের বলে আর কি, যে একজন মিউজিক ডিরেক্টর কাম সিঙ্গার এই হিসেবে কিন্তু তোর তখনও ডেবিউ হয়নি। তো আমি ফারুকী ভাইকে গানটা দিয়ে দিলাম, আমি না জানি না গানের খবর। হঠাৎ করে একদিন টুটুল আমাকে ফোন দিল, দোস্ত কেমন আছিস? ভালো। বললো তোর একটা গান আমি তো করেছি। আমি বললাম আমার কোন গান করলি? বললো তোরে পাঠাই, তুই শুন দেখ কেমন হয়েছে, আমাকে জানাবি যে কেমন হয়েছে। তারপরে আমাকে পাঠালো। আমি তো প্রথম শুনেই ফিদা, এবং আমি তো চিন্তাই করতে পারিনি যে গানটা এত সুন্দর হবে। তারপরে দেখলাম যে তখন অলরেডি ব্যাচেলারের একটা গান বেরিয়েছে, আমি তো প্রেমে পড়িনি, আয়ুব বাচ্চু, ওটা তখন হিট। তারপরে কিছুদিন পরে আমার গানটা আসলো, এসে তো সব মারিয়ে ওই গানটাই সুপারহিট হয়ে গেল, এবং টুটুলও ওর প্রথম বিগ হিট পেল ফিল্মে, এবং ওর টার্নিং পয়েন্ট বললেই কেউ প্রেম করে গানটা বলে। এমনিতে আপনার লেখা গান আমাদের দেশের সব শিল্পীরাই মোটামুটি গেয়েছেন, এবং আমারও একটু সুযোগ হয়েছে আপনার লেখা গান গাইবার। দেশের বাইরেও অনেকে গিয়েছে আপনার লেখা গানে, তাদের নামগুলো একটু শুনতে চাই, বা এই ভালো লাগাটা কেমন লাগে আসলে? এটা অবশ্য আমি বললাম, আমি যে সৌভাগ্যবান, আমি একমাত্র সৌভাগ্যবান গীতিকবি চলচ্চিত্র, আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি বলি বা অডিও অ্যালবাম সব কিছু মিলিয়ে, এই জন্য যে আমার সুযোগ হয়েছিল, সৌভাগ্য হয়েছিল যে সেই সত্য সাহা, সুবল দাস, আলম খান, আলাউদ্দিন আলী, আলী হোসেন, আহমেদ ইমতিয়াজ বুলবুল, শেখ সাদী খান, এই জেনারেশনের সঙ্গে কাজ করার একমাত্র বিরল সৌভাগ্যবান গীতিকবি আমি। তাদের সঙ্গে যেমন কাজ করেছি, তার পরবর্তী জেনারেশনে যারা আমাদের শওকত আলী ইমন, আলী আকরাম শুভ, ইমন সাহা, তাদের সঙ্গে, তারপরে হাবিব ওয়াহিদ, হৃদয় খান, আরিফিন রুমি থেকে শুরু করে, তারপরে এসে ইমরান মাহমুদুল, ওর সঙ্গে কাজ করছি। তো আমি মানে প্রত্যেক জেনারেশনের সঙ্গে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে, এবং আমি যখনই যাদের সঙ্গে কাজ করতে গিয়েছি চেষ্টা করেছি তাদের ভেতরে ঢুকে যেতে, এবং ওই প্রজন্মের সঙ্গে ওই সময় কি করে সেটাকে আমি আসলে অনুশীলন করেছি যেভাবে। দেশের বাইরে কাদের সাথে আপনি কাজ করেছেন? তো সেই দিক থেকে দেখা যায় যে দেশের বাইরে শিল্পী, সেটাও আমি মনে করি আমি বিরাট সৌভাগ্যবান যে আমি এত শিল্পীর গান আমি করেছি, লিখেছি আমি, যে এটা আমি যখন লিস্ট বলতে চাই, তালিকা হয়তো সবগুলো নাম হয়তো মনে পড়বে না, যেগুলো মনে পড়ছে। আমি গান করেছি আশা ভোসলে, আমার গান গেয়েছেন আশা ভোসলে, বাপ্পি লাহিড়ী, অমিত কুমার, শ্রী রাধা ব্যানার্জি, হৈমন্তী শুক্লা, সুনিধি চৌহান, শান, মিতালি মুখার্জি, কুমার শানু, বাবুল সুপ্রিয়, রূপঙ্কর,
রাঘব চ্যাটার্জি, জয় সরকার, উষা উত্তপ, তারপরে অন্বেষা, তারপর এতগুলো যে মনে করে বলেছেন। আরো অনেক, জলি মুখার্জি অনেক আছে, রয়েছে। এরকম অনেকেরই গান করার সৌভাগ্য হয়েছে। তো এর মধ্যে দুটো ব্যাপার আমার সবচেয়ে আরেকটি নাম তো বললামই না, সেটা রাহাত ফতেহ আলী খান। আচ্ছা, বাহ, তো প্রথম বাংলা গানটা আমার লেখা, এবং এবার যখন তিনি এলেন স্টেজে, উনি বললেন যে এই গানটি, অবশ্য ওইদিকে আমি আরেকজনের কাছে অনেক কৃতজ্ঞ, তিনি রুনা লায়লা, জি, তিনি সুর করেছিলেন, লিজেন্ডস ফর এভার একটা অ্যালবাম করেছিলেন, ওই অ্যালবামে 5টা গানের 3টে গান আমার লেখা ছিল। তো সেখানেই রাহাত ফতেহ আলী গান বা আশা ভোসলের গান করেছি, এবং আমার সৌভাগ্য হয়েছিল, আমি বোম্বেতে গিয়েছিলাম, আশা ভোসলের সেই রেকর্ডিংয়ের দিন আমি ছিলাম, এবং উনি আশীর্বাদ করেছেন। সেই ছবিটা অবশ্য আমার ছবিগুলো আমরা দেখেছি, আমরা দর্শকদেরও দেখাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় জেমস, তার প্রথম মৌলিক গান সিনেমাতে, সেটিও আপনার লেখা। শাফিন আহমেদ, তার প্রথম গান আপনার লেখা। আমরা একটু জেমসের গানটি নিয়ে একটু জানতে চাই, আসবার কালে আসলাম একা। সেই গানটির পিছনে তো অনেক ইতিহাস রয়েছে। হ্যাঁ, এটা একটা দারুণ ঘটনা বলবো আমি। মান্না ভাই হঠাৎ একদিন আমাকে ফোন দিলেন, তো আমি কাজ করছিলাম, দুপুরে বললেন যে বকুল ভাই আপনাকে তো খুব দরকার। আমি বলছি কেন ভাই? বললো আমার ছবিতে গান লিখতে হবে না। আমি বলছি আপনার ছবিতে, আমি তো খবর পেয়েছি, তাই আমি বললাম যে আপনার ছবি তো গান তো হয়ে গেছে। বলে না না না, আসল গানটাই বাকি, এই গানটা আপনাকে ছাড়া হবে না, এই গান আপনাকে লিখতে হবে। তাই আমি বললাম আসল গান বলতে? বললো আমার ছবিতে জেমসের একটা গান চাই। হ্যাঁ, এই গানটা আপনি ছাড়া সম্ভব না, জেমসকে রাজি করানো। আমি বলছি ভাই জেমস ভাই তো গান করবেন না ফিল্মে, এমনি উনি রাগ আছেন। বলছে না না, আপনি চেষ্টা করলে পারবেন, আপনি আমাকে দেখেন, জেমস ভাইকে আমার চাই। তাই আমি বললাম ঠিক আছে, আমি কথা বলে দেখি। তারপরে আমি জেমস ভাইকে ফোন দিলাম, সংক্ষেপেই বলি একদম ছোট্ট করে। তা আমি ফোন দিলাম, জেমস ভাই শুরুতে শুনেই বললেন যে না না না, আমি বাংলা ছবিতে গান টান করবো না। তারপরে আমি বললাম যে আমি তো জেমস ভাই আপনাকে কখনো রিকোয়েস্ট করিনি। এর আগে জেমস ভাই আমার গান করেছেন, অ্যালবামে আমার সুপারহিট গানও আছে, তুমি জানলে না, এই গানটি তো অনেক সুপারহিট, প্রিন্স মাহমুদের সুরে। তো আমি ওনাকে অনেক বললাম যে জেমস ভাই আমি কখনো আপনার অনুরোধ করিনি, আমার প্রথম এবং শেষ অনুরোধ, একটা গান অন্তত করেন। তারপরে উনি রাজি হলেন 2টা শর্তে। বললেন যে প্রথম হলো গান পছন্দ হতে হবে, আর দ্বিতীয় শর্ত হলো 3 লক্ষ টাকা দিতে হবে আমাকে। তো আমি যথারীতি রেখে আবার মান্না ভাইকে ফোন দিলাম, সাথে সাথেই হচ্ছে। বললাম মান্না ভাই উনি তো 2টা শর্ত দিয়েছেন, গান পছন্দ করো, এটা তো আপনাদের ডিপার্টমেন্ট, আপনারা করবেন। আর আমি বললাম আর 3 লক্ষ। বলে 3 লক্ষ টাকা? 3 লক্ষ টাকা দিয়ে তো আমার ছবি 5 গান হয়ে যায়। তাই আমি বলছি না, উনি চাইছেন এটা, ওনাকে দিতে হবে। বলে এটা তো সম্ভব না, আমি 50,000 টাকা পর্যন্ত দিতে পারবো। তা আমি আবার জেমস ভাইকে ফোন করলাম, জেমস ভাই মারাত্মক খেপে গেলেন, বলে যে আমি তোরে বলেছি 2টা শর্ত, গান পছন্দ হতে হবে আর এই সম্মানীটা 3 লক্ষ টাকা হলে ফোন দিস, না দিবি না। আমি আবার জেমস ভাইকে বললাম, মান্না ভাইকে ফোন দিলাম। মান্না ভাই বললেন যে আমি তো শিল্পী, উনিও শিল্পী, আমি একটা ফোন করি তাহলে ওনাকে বলে। আমি বলেন অসুবিধা নেই। আমি নাম্বার দিলাম জেমস ভাইকে। মান্না ভাই ফোন দিয়ে কি বললেন যাই না, জেমস ভাই মান্না ভাই আবার আমাকে একটু পরে ফোন দিয়ে বললেন যে হ্যাঁ আমার সঙ্গে কথা হয়েছে। আমি বলছি আমিও শিল্পী, আপনিও শিল্পী, একটা গান আপনি করলেন, আমি 50,000 টাকা দিব। তো উনি বলছেন যে আপনাকে ফোন করতে বলছেন, আপনি একটু ফোন করেন। তো আমি তো বুঝছি জেমস ভাই আমার পর আরো খেপে গেছেন। তারপরে আমি ফোন দিলাম, জেমস ভাই বলছে যে তোর মান্না ফান্না আমি চিনি, তো আমি তোরে বলছি যে এই 2টা শর্ত, এই 2টা শর্ত হইলে তুই কাজটা করবো, নাহলে করবো না। এরপরে খবরদার 2,99,999 টাকা দিলেও আমি করবো না এটা। হ্যাঁ, এই 2টা শর্ত হলে ফোন দিবি। তারপরে আমি আবার ফোন রেখে মান্না ভাইকে বললাম, উনি 1 পয়সাও কমাবেন না, বলছেন এই পয়সা হলে উনি করবেন, নাহলে করবেন না। বলে 3 লক্ষ টাকা যান, ডান। ফোনে আমার ডান। তারপরের গল্পটা তো যদি আমরা জানি যে অনেক রেকর্ডিং এ অনেক কাহিনী হয়েছিল, সেগুলো আজকে নাই জানি। তবে তার কিছুদিন পরে চিত্রনায়ক মান্না মারা গিয়েছিল। আমার মনে আছে আপনি প্রথম আলোতে একটি লেখাও লিখেছিলেন যে টাকা দিয়ে মৃত্যুর গান কিনে নিলেন মান্না। অনেক এরকম আপনার অনেক স্টোরি আছে, রিপ্পিকে মনে পড়ে সেই গানটি আছে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জাতীয় পুরস্কার নিয়ে তো অবশ্যই জানতে চাই, 6 বার পেলে আসলে কেমন লাগে। তবে একটি ব্যাপার আমি খেয়াল করেছি, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, আপনার 6টি পুরস্কারের মধ্যে প্রায় সব গানে রয়েছে রাতের আকাশ, তারা, চাঁদ, সেগুলোর কথা। আমি যদি প্রথম গানটা ধরে যে বলো না আকাশে, বলো না কেন ওই চাঁদের পাশে শুধু তারা ভাসিটা অন্তরাতে ছিল। তারপর রাতের সব তারা আছে দিনের গভীরে, কিংবা তুমি আছো বলে তারা নিভে জ্বলে, রূপালী চাঁদ জেগেছে। একদম। আরেকটি গান কোন গান? নিঃস্ব হয়ে যাব, ওটার মধ্যে আছে। আরেকটি গান রয়েছে একটি চাঁদ ছাড়া রাত। তো এটি কি কাকতালীয় নাকি ইচ্ছাকৃত ভাবে? তাহলে তো সবগুলোই হয়ে যেত। যেমন আমার এই যে
এভাবেই যদি ভালোবাসা খণ্ড বিখণ্ড হয়ে যায় জি, সেটার একটা মধ্যে গানই বাদ চাঁদ আছে। মজনু। যাই হোক, তো এটা কাকতালীয় না, এটা হয়ে গেছে, মানে আছে না কখনো কখনো। আর প্রতীকী গান তো আমরা লিখি বেশি, সেজন্য হয়তো কমন পড়ে গেছে। জি। তো আপনার বর্ণাঢ্য সাংবাদিক জীবন নিয়ে আমরা ওই দিকে না ফিরে আজকে গীতিকবি নিয়ে কথা বলি। আমি এটাতেই স্বচ্ছন্দ। দৈনিক প্রথম আলোতে আপনি দীর্ঘদিন ধরে আছেন, পাশাপাশি আপনি আমাদের মাছরাঙা টেলিভিশনের একজন ছিলেন এবং এখনো আছেন আমাদের সবকিছুতে। তবে এইখানে যে বসে আছি আমি, আমার পাশে প্রথম পর্বে রাঙা সকালে আমার সাথে যিনি বসেছিলেন দিনাত জাহান মুন্নি, যিনি আপনার জীবন সঙ্গিনী, তাকে নিয়ে একটু শুনি আপনার জীবনে তার প্রভাব আসলে কতটুকু। যেহেতু আমরা এক ছাদের নিচে বসবাস করি, আমরা একই অঙ্গনে কাজ করি, আমি লিখি ও গায়ে, তাই বিষয়টা স্বচ্ছন্দ হওয়ারই কথা যে একটা পারস্পরিক সমঝোতা থাকলে কাজটাও, মানে পরিবারটাও সুন্দর চলে, বা সব কাজ আন্ডারস্ট্যান্ডিংটা একটা, আমি সমঝোতাটা সবসময় আমি বিশ্বাস করি। তো ওই বোঝাপড়াটা খুব ভালো ওর সঙ্গে হয়েছে বলেই হয়তো আমরা 28 বছর প্রায় পার করতে যাচ্ছি। তো সেই জন্য আমি বলবো, কারণ আমি গান করতে গেলে আমার রাতে বিকেলে মধ্যরাতে বাসায় ফিরতে হতো। সেটা যদি একজন গানের মানুষ বলে হয়তো ওই বিষয়গুলো বোঝে, সেই জন্য আমার অসুবিধা হয়নি কাজ করতে। একদম। হয়তো অন্য জায়গায় হয়তো নাও হতে পারতো। সেই সাথে একটু আপনার 2 রাজকন্যা এবং 1 রাজপুত্র, তাদের কথা শুনতে চাই। প্রেরণা, প্রতীক্ষা এবং মাবরুক। প্রচ্ছদ কিংবা মাবরুক। প্রচ্ছদ নামটাই এত সুন্দর, সুন্দর, কিন্তু ওইটার ব্যবহারটা সবাই আসলে মাবরুকটাই কমন হয়ে গিয়েছে বলে সবাই মাবরুক বলে। তা আমি ওইটা একটা আফসোসও বটে যে আমি ছেলের নামটা, ডাক নামটা এস্টাবলিশ করতে পারলাম না আর কি। ওরাও তো আপনাদের মতো ভীষণ সৃজনশীল হয়েছে। ছেলেটা সৃজনশীল কিনা এখনো বোঝা যায়নি, কারণ ও একটু কেমন যেন, মানে ও নিজের মতো করেই থাকে, সারাক্ষণ গেমস নিয়ে পড়ে থাকে, মোবাইলের মধ্যে আটকে থাকে। তো এই জন্য, কিন্তু আমার 2 মেয়ে ওরা নিজেরাই নিজের চেষ্টায় গান করে, এবং আমরা কখনো কিন্তু আমাদের বাচ্চাদেরকে কখনো বলিনি যে তোমার গান করতে হবে বা গান করো, জোর করে বসানো, এগুলো কিছু হয়নি। ওরা নিজ থেকেই করেছে। আমি এক সকালে আবিষ্কার করলাম আমার বড় মেয়ে ভালো ইংলিশ নাম্বার করে, তারপরে ও নিজেই ইউটিউবে গান তুলেছে। তো এরকমভাবেই হয়েছে, এবং পরবর্তীতে ওর বেশ ইংলিশ নাম্বার বেশ কয়েকটা ওরা করেছে, 2 বোনই করেছে মিলে। ছোট মেয়েটা হারমোনিয়াস ভালো করে, খুব ভালো, দেখেছি। হ্যাঁ, খুব সুন্দর। তো তারপরে প্রেরণার একটা মৌলিক গান বেরিয়েছে, আবার 2 বোনের বাংলা গান, একটা ফোক গানও ওরা করেছে। মন প্রজাপতিটা মৌলিক গান, ওইটা আমার লেখা। তো ওইটা সবাই বলে যে আপনার মেয়ে ইংলিশ নাম্বার করে, ও একটা বাংলা গান করতে পারে না। তখন আমার একটা ভেতরে একটা তাগিদ তৈরি হলো যে একটা গান করি। তখন মন প্রজাপতি গানটা করেছিলাম, এবং খুব ভালো হয়েছিল গানটা। তো যাই হোক, কিন্তু ওরা, এবং আমার বড় মেয়ে ফিল্মেও সে প্লেব্যাক করেছে, ওই গান আসেনি এখনো। টেলিফিল্মেও গান করেছে, এবং ও সুর করেছে। শিশু প্রতীক্ষা তো মডেলিংও করেছিল মোস্তফা সরোয়ার ফারুকী। তো ও প্রতীক্ষাও অনেক ট্যালেন্ট, এবং ও খুব ভালো। এত রবীন্দ্রসঙ্গীত এত, যে মাঝে মাঝে তবু দেখা পাই, এই গানটা এত ভালো গেয়েছে, এবং ও তোতা পাখির এই গানটাও করে, মানে খুব ভালো। একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলতে চাই। 17 ডিসেম্বর 2016 আমরা একটি খবর পেয়েছিলাম এবং থমকে গিয়েছিলাম সবাই যে আপনি অসুস্থ ছিলেন এবং আপনি টানা 13 দিন স্কয়ার হসপিটাল আইসিইউতে ছিলেন। তো সেখান থেকে যখন ফিরে এসেছিলেন, তখন আসলে জীবনটাকে কিরকম অনুভব করেছিলেন? আসলে আমি, ওইটা তো আমার জন্য খুবই মেমোরেবল এই কারণে যে আমি অসুস্থ হয়েছি। অসুস্থ সবাই হয় কম বেশি, কিন্তু মানুষের এত ভালোবাসা, মানুষের এত দোয়া পেয়েছি যে এটা আমি আসলে অসুস্থ না হলে আমি বুঝতাম না যে মানুষ আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে। আমার প্রতি সবার যেই, মানে তারা আমাকে, আমার খবর নেওয়ার জন্য দিনরাত হাসপাতালে মানুষের অসংখ্য মানুষের ভিড়। আমি পরে জেনেছি অনেকে এসে আমাকে, যেহেতু আইসিইউতে ছিলাম দেখতে পাইনি, তো এবং আমি প্রথম রাতেবেলায় যখন হাসপাতালে গেলাম, প্রথম এলেন হানিফ সংকেত, তিনি শুটিংয়ে চলে যাবেন দেখে আমাকে এসে দেখে গেলেন। তারপর রাতেবেলা ফরিদুর রেজা সাগর হয়ে এলেন, প্রয়াত আমাদের মেয়র আনিসুল হক তিনি এলেন, তারপরে রুনালালা এলেন, আলমগীর ভাই এলেন।
তো এরকম অনেক সবার গাজী ভালোবাসা। মাজহারুল্লাহর অনেক মানে এমন কেউ নাই যারা আসেননি আমাকে দেখতে। তো ওই যে আমি তখন টের পেলাম যে কিছু মানুষ আমাকে ভালোবাসে, পছন্দ করে, এবং মানুষের দোয়ায় কিন্তু আমি ফিরে এসেছি। আজকে এই মানুষটাকে পেয়েছি, তার কণ্ঠে একটু গান না শুনলেই নয়। যেহেতু গীতিকবি একজন সঙ্গীত শিল্পী, আমি জানিয়ে দিয়েছি। একদম। এই অনুরোধের ঢেকুরটা আমাকে প্রায় গিলতে হয়। আমি তখন বিনয়ের সঙ্গে বলি আসলে এটা আমার কাজ না, এটা শিল্পীদের কাজ। তো আমি চেষ্টা করব একটু। কোন গানটা করব? একটা চাঁদ একটা ছাড়া চাঁদ ছাড়া। আচ্ছা, এটা তো স্বামী স্ত্রীর ওয়াদা ছবির গান, 2009 সালে এই গানটির জন্য আমি গীতিকবি হিসেবে শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পেয়েছিলাম, এবং এই গানের জন্য প্রথমবারের মতো সুরকার এবং শিল্পী হিসেবে কুমার বিশ্বজিৎ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। মানে একটা গানের জন্য আমরা তিনটি ক্ষেত্রেই এই পুরস্কারটা এসেছিল। তো আমি একটু করে গাই, আর এই গানটার প্রতি আমার দুর্বলতাও আছে, যেহেতু আমার মাও পৃথিবীতে নেই, আর পৃথিবীর সমস্ত মায়ের প্রতি আমি শ্রদ্ধা সম্মান আমি একটু করার চেষ্টা করছি। একটা চাঁদ ছাড়া রাত আধার কালো, মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো, মাগো মা, মাগো মা, তুমি চোখের এত কাছে থেকেও দূরে কেন বলো না, মাগো মা, মাগো মা, মাগো মা। একটা চাঁদ ছাড়া রাত আধার কালো, মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো, মাগো মা, মাগো মা, তুমি চোখের এত কাছে থেকেও দূরে কেন বলো না, মাগো মা, মাগো মা, মাগো মা। চমৎকার। চমৎকার। মায়ের মমতা ছাড়া এখন তো ভালোই থাকার চেষ্টা করে যাচ্ছেন। মায়ের কোন খাবারটি সবচেয়ে বেশি মিস করেন? মায়ের সব খাবারই তো ভালো, মা যা রান্না করতেন তাই ভালো লাগতো, এবং আমার মায়ের অনেক সুনাম ছিল। আমার বাসায়, আমাদের বাড়িতে আমাদের পাতিল উল্টিয়ে খায়নি এমন মানুষ নেই। যার জন্য আম্মা যখন মারা গেছেন, রাতে বেলা এত বড় জানাজা হয়েছে যে সবাই এত পছন্দ করতেন আমার মাকে। তো এই জন্য বলবো যে মায়ের আসলে স্পেশালিটি হলো মায়ের সব রান্নাই ভালো, এবং আমি প্রতি মুহূর্তেই মিস করি। মায়ের সঙ্গে কোন মুহূর্তটি বেশি মিস করেন? সবগুলো মুহূর্তেই আমার মনে হয়, কিন্তু তারপরও থাকে না কোনো একটা বিশেষ মুহূর্ত যেটা এখন মনে হয় যে আবার যদি ফিরে আসতো সে সময়টা? এটা আমি যখন চাঁদপুরে যেতাম ঈদের সময়, তখন ওই যে আম্মার রুমে গেলেই আম্মা বলতেন কবির বকুল, হ্যাঁ তুই আমার কবির বকুল, মানে এইভাবে বলেন, এবং আম্মার পাশে বসেই যে কিছু সময়টা কাটাতাম, এটা আমি খুব মিস করি এবং আমার খুব প্রায় মনে পড়ে। মা বাবাকে আবার যদি কখনো কোথাও ফিরে পান, কি বলবেন? আসলে আমাদের ধর্ম মতে তো আমরা পুনর্জন্ম আমাদের না, কিন্তু তারপরেও যারা কবি সাহিত্যিক আমরা তো এটাকে কল্পনায় আমরা অনেক কিছু ভাবি। তো কল্পনাটা বাস্তব কখনো হবে না, তারপরেও আমি যদি এরকম কখনো ঘটে যায়, তাহলে তো আমি তো এটাই প্রত্যাশা করব যে আমার মা বাবাকে আমি আবার ফিরে পেয়েছি, এবং তাদের যদি আবার এরকম কোনো কিছু থেকে থাকে আমি তাদেরকেই চাই, এবং সেটাই আমার মনে করি যে আমার জন্য শ্রেষ্ঠ পাওয়া হবে। মৃত্যু তো আসলে অবধারিত, আমাদের সবাইকে চলে যেতে হবে। আপনি অনেক গান লিখেছেন, আমরা মৃত্যুর পর চিত্রনায়ক মান্নার মৃত্যুর পর সেই গান বেজেছে, কিংবা রিপ্পির মৃত্যুর পর সেই গান বেজেছে। তো আপনি যখন চলে যাবেন, আপনি কি চান যে আপনাকে কোন গান দিয়ে ট্রিবিউট করা হোক? এটা তো আমি কি করে বলবো, নিজের আমার তো আসলে এরকম কোনো ইচ্ছা নেই। আমি খুব যদি আল্লাহর উপর বিশ্বাস রেখে আমি নামাজ পড়ার চেষ্টা করি, কারণ এই ইহজন্মে আমি আমার চাওয়ার চেয়ে বেশি পেয়েছি, এবং আমি একজন সফল মানুষ হিসেবে বলবো।
কীর্তিমানের তো মৃত্যু নেই। আপনি বাংলা সঙ্গীত জগৎকে যা দিয়েছেন আমরা সারা জীবন সব সময় মনে রাখবো। বাংলাদেশ যতদিন থাকবে, সঙ্গীত জগৎ যতদিন থাকবে, এই প্রেম চিরদিন থাকবে, আপনাকে অমর করে রাখবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের রাঙা সকালটিকে আলোকিত করবার জন্য। আপনাদেরকেও দুজনকে অনেক ধন্যবাদ, এবং আমাকে এই রাঙা সকালে আমন্ত্রণ জানানোর জন্য আমি রাঙা সকালের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও ভালো কিছু গান, ভালো কিছু সৃষ্টি দিয়ে যেতে পারি। সবাইকে ঈদ মোবারক।